বউ, তুমি আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছো। তুমি আমার লজ্জা হরণ করেছো। সি স্রোত, সি, দিস ইজ ভেরি ব্যাড স্রোত। এমনটা করেছিল স্রোত যখন চট্টগ্রামে এসেছিল। কাক ঢাকা ভোরে ঘুম ভাঙলে নিজেকে মেহেরাদের উন্মুক্ত বুকে আবিষ্কার করে। মেহেরাদ তখনও ঘুমে। স্রোত মেহেরাদের বুকে ভর দিয়ে তার সারা বদন উষ্ণ চুম্বনে সিক্ত করে দেয়। ঠিক ঠোঁট ছোঁয়ার মুহূর্তেই ধপ করে চোখ মেলে তাকায় মেহেরাদ। আতকে ওঠে স্রোত। সে ছিটকে দূরে সরতে নিলে মেহেরাদ তাকে বাহুবন্ধনে আটকে ফেলে। দুষ্টুমি করে বলে, মেজর মেহেরাজ সাদেবের লজ্জা হরণ করেছো তুমি। তুমি তার ঘুমন্ত অবস্থার সুযোগ নিচ্ছ। সি স্রোতসিনী। এমনিতেই চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে তার চেহারা যেমন অবস্থা হয়, স্রোতেরও তেমন অবস্থা। এর উপর আবার নিজের স্বামী লজ্জাহরণের অপবাদ শুনে চোয়াল ঝুলে গেল। মেহেরাত বাঁকা হেসে বলল, ইউ হ্যাভ টু পানিশমেন্ট স্রোত। পানিশমেন্ট? করুণ চোখে চেয়ে বলল স্রোত। মেহেরাত এবার স্রোতকে বালিশে শুইয়ে দিয়ে নিজে স্রোতের উপর একটু ঝুঁকে বলে, ইয়েস ম্যাম, আপনি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পানিশমেন্ট তো আপনার প্রাপ্য, পেতেই হবে। আমি দেবো পানিশমেন্ট। আমি অনেক স্ট্রিক্ট রুলস ফলো করি। শেষের বাক্যটি গাঢ়স্বরে বলেছিল মেহেরাত। তারপর ঘরময় স্রোতের হাসি ঝনঝনি শব্দ তুলেছিল। পুরনো কথা মনে পড়তে স্রোতের ঠোঁটে হাসি ফুটে ওঠে। ভিতরটা পুড়ছে, বড্ড পুড়ছে। অশ্রু গড়িয়ে পড়ল মেহেরাদের সারা বদনে। স্রোত আবারও বসল। মেহেরাদের হাত নিজের দুহাতের আঁচলে নিয়ে চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে রেখে বলল, ফিরে আসুন মেহেরাত, আপনার স্রোতস্বিনীর কাছে ফিরে আসুন। আপনার অপেক্ষায় আমার ভিতরটা খা খা করছে, বুকটা ফেটে যাচ্ছে। আর একবার মেরাক্কেল হোক। এভাবে অনেক সময় পার হয়। সময়ের খেয়াল কে রাখে? স্রোত তখনও হাতে মাথা ঠেকিয়ে রেখেছে। হঠাৎ টের পেল তার মুঠোবন্দি মেহেরাদের হাতের আঙ্গুলগুলো নড়ছে। সে চমকে ওঠে। সত্যি সত্যিই নড়ছে, চোখের পাতা নড়ছে। স্রোতের চোখে মুখে হাসির ঝলক। বিড়বিড়িয়ে বলে উঠল, অনেক শুক্রিয়া আল্লাহ, আর একবার মেরাক্কেল ঘটনার জন্য। কেবিনে এখন দুজন ডাক্তার, লেফটেন্যান্ট জেনারেল এবং একজন নার্স উপস্থিত। স্রোত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনছে। মেহেরাদের জ্ঞান ফিরতে স্রোত ডাক্তারকে জানায়, সবাইকে জানায়। জেনারেল স্যার শুনতেই মেহেরাদকে দেখতে চলে এসেছেন। মেহেরাদ এখন ঘুমাচ্ছে। মেহেরাদের জ্ঞান ফেরার পরে স্রোত তার সামনে যায়নি, বনলতা বেগমকে পাঠিয়েছিল। সে তখন মেহেরাদের ফ্ল্যাটে চলে যায় ফ্রেশ হতে। মেহেরাদের সামনে এমন বিধ্বস্ত অবস্থায় যেতে চায় না সে। ছেলেকে দেখে আদর করতে ভুললেন না বনলতা বেগম। চোখ থেকে পানি পড়ছে তার। মেহেরাদ আস্তে আস্তে বলল, মা, কান্না করো না, ঠিক আছে আমি। দেখতেই পাচ্ছি কেমন ঠিক আছিস। মেহেরাদ হালকা হাসলো। সে কেবিনের চারিদিকে দেখলো, স্রোত নেই। স্রোতকে দেখতে না পেয়ে মেহেরাদ বুঝে নিল স্রোতের পরীক্ষা থাকায় হয়তো নেই, আসেনি সে। এটাই তো স্বাভাবিক, পরীক্ষা তো দিতেই হবে। মেহেরাদের মস্তিষ্ক বুঝলেও মনটা একটু খারাপ হয়ে গেল, চুপ করে রইল। বনলতা বেগম হয়তো বুঝলেন ছেলের মনের কথা। তিনি নিজে থেকে জিজ্ঞাসা করলেন, স্রোতকে খুঁজছিস? ওর পরীক্ষা। বনলতা বেগম হাসলেন, বললেন, এতক্ষণ তোর পাশেই বসেছিল, জ্ঞান ফিরতেই সবাইকে জানিয়ে বাসায় গেছে। নিজের এই বিধ্বস্ত অবস্থাটা তোকে দেখাতে চায় না। মেহেরাদ অবাক হলো, আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, আর বিধ্বস্ত অবস্থা মানে? মেয়ের কি খেয়াল আছে? তোর কথা শোনার পর থেকেই তো পাগলামি শুরু করেছে। কান্নাকাটি করে নাজেহাল অবস্থা। এক ফোঁটা পানিও খাওয়াতে পারিনি। জ্বরে গা পুড়ে যাচ্ছিল, সে খেয়াল নেই তার। ওর অবস্থা দেখে আমি ভেবেছিলাম আমি বুঝি আমার ছেলে মেয়ে দুটোকেই একসাথে হারিয়ে ফেলবো। মায়ের কথা চুপচাপ শুনলো মেহেরাত। কোনো প্রতিক্রিয়া দেখালো না, আর কিছু বললও না। তবে তার শান্তি লাগছে। এত অসুস্থতা সত্ত্বেও সে ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করছে। নিজের জন্য প্রেয়সীর পাগলামি, দুঃখ, আকুলতা সবই যেন তার ভালো লাগছে। তখনই নার্স এসে জানায় এখন আর কেউ থাকতে পারবে না, মেহেরাদের বিশ্রামের প্রয়োজন। বনলতা বেগম বাহিরে চলে যান। সবাই চলে গেলে স্রোত একাই মেহেরাদের পাশে বসে থাকে। স্রোত এসে বনলতা বেগমকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। ডাক্তাররা জানিয়েছে আরও 2 দিন আইসিইউতে রাখা হবে অবজারভেশনের জন্য। তারপর কেবিনে শিফট করা হবে। জ্বর, নির্ঘুম রাত পার করা, সব মিলিয়ে স্রোত ক্লান্তিতে মেহেরাদের বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কখন চোখ লেগে যায় বুঝতেই পারেনি সে। অনেকটা সময় পরে মেহেরাদের ঘুম ভাঙে। নিজের পাশে স্রোতকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে আর ডাকেনি। চুপচাপ স্রোতকে দেখে যাচ্ছিল। কত জনমের দেখা তৃষ্ণা মেটাচ্ছে। গুলি লাগার মুহূর্তে তো মনে হয়েছিল আর কোনোদিনও নিজ প্রেয়সীকে দেখতে পাবে না, মায়ের দেখা পাবে না আর। এখন মনে হচ্ছে নতুন জন্ম নিয়েছে। সৃষ্টিকর্তার কাছে সে কৃতজ্ঞ, তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য। না হয় প্রিয়জনের তার প্রতি এত ব্যাকুলতা, ভালোবাসার গভীরতা সে জানতে পারত না। ভাবনার মধ্যেই ডাক্তার আর নার্স প্রবেশ করে। মেহেরাদ ইশারায় না করে স্রোতকে ডাকতে ডাক্তার মেহেরাদের ভালো মন্দ খোঁজ নিয়ে চলে যায়।
নিজের মুখে কারো আঙ্গুলের আনাগোনা টের পেয়ে চমকে উঠে স্রোত। উঠে দেখলো মেহেরাত তার দিকে অনিমেষ চেয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙায় নিজের অবস্থান বুঝতে একটু সময় লাগলো স্রোতের। নিজেকে ধাতস্থ করে মেহেরাতকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো। কখন উঠেছেন আপনি? অনেকক্ষণ। ধীরস্বরে বলল মেহেরাত। ডাকেননি কেন? ঘুমাচ্ছিলে তাই ইচ্ছা করেনি। আপনি অসুস্থ, আমাকে ডাকা উচিত ছিল। কপট রাগ দেখিয়ে বলল স্রোত। তুমি অসুস্থ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আপনার সাথে আমি কখনোই কথাই পেরে উঠবো না। ডাক্তারকে ডাকছি আপনার চেক আপ করার জন্য। চেক আপ করে গিয়েছেন? স্বাভাবিকভাবে বলল মেহেরাত। স্রোত যেন অবাক হতেও ভুলে গেল। ডাক্তার এসে চেক আপ করে গিয়েছেন আর সে ঘুমাচ্ছিল। কি বিশ্রী লজ্জাজনক ব্যাপার। ডাক্তার জানি কি ভাবছে, সেটা পরে দেখা যাবে। এবার মেহেরাতের দিকে পূর্ণ নজর দিল স্রোত। নরম সুরে জিজ্ঞাসা করলো। এখন কেমন লাগছে? কোথাও অসুবিধে হচ্ছে? ছোট্ট করে না বলল মেহেরাত। তখন স্রোত বলল। অসুবিধে হলে আমাকে জানাবেন, আর একটাও কথা বলবেন না। কথা বলা নিষেধ এখন। আপনি এখনো বিপদ মুক্ত নন, আমি আছি এখানে। মেহেরাতও ভদ্র ছেলের মতো আর কথা বলেনি। সত্যি বলতে কথা বলতে তার কষ্ট হচ্ছিল, বুকে ব্যথা হচ্ছিল। একটু পর স্রোত তার মাথায় হাত বুলিয়ে দিলে সে আবারও ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে সবাই আসে মেহেরাতের সাথে দেখা করতে। তাদের বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও তারা যায়নি। মেহেরাতের সাথে দেখা করে তারপর যাবে, কিন্তু ডাক্তার জানায় ভেতরে যাওয়া যাবে না। গেলে এই রোগী কথা বলার চেষ্টা করবে, যা তার অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যাবে। দরজার বাহিরে থেকে দেখেই ওরা চলে যায় ঢাকায়। শুধু মাহিরা, বনলতা বেগম আর স্রোত থেকে যায়। দুদিন পর মেহেরাতকে কেবিনে শিফট করা হয়। এখন সে বিপদমুক্ত। এই 2 দিন একজন নার্স যা যা করে স্রোত সব করেছে। খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, কাপড় পরিবর্তন করা, আরও আনুষঙ্গিক যা যা আছে সব। 2 দিন মেহেরাতকে একটা কথাও বলতে দেয়নি। সে নিজে নিজেই কথা বলেছে মেহেরাতের সাথে। মেহেরাত কথা বলতে চেয়েছিল, স্রোত জানায়। আপনি যদি কথা বলেন তাহলে আপনি যতদিন বিপদমুক্ত না হচ্ছেন ততদিন আমি আপনার সামনে আসবো না। আপনার সাথে কথা বলার চেয়ে গোটা আপনিটাই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। বেচারা মেহেরাত এতদিন বউকে না দেখে থাকতে পারবে না বলে বউয়ের হুকুম মেনে নেয়। একদম প্রয়োজন ছাড়া একটা টু শব্দও করেনি সে। স্রোত সারাদিন রাত হাসপাতালে মেহেরাতের সাথে থাকে, দেখাশোনা করে। শুধু বিকালের দিকে বনলতা বেগম বা মাহিরাকে দিয়ে সে বাসায় যায় গোসল করার জন্যে। দিনগুলো যেন আলোর বেগে ছুটছে। 10 দিন হয়ে গেছে মেহেরাতকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। স্রোত মেহেরাতের জন্য ফল কাটছিল। মেহেরাত বেডে হেলান দিয়ে বসে আছে। এই ভাঙা হাত পা, অচল জীবন এই কয়েকদিনে তার কাছে বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রথম তার প্রতি স্রোতের আকুলতা দেখতে ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। বিরক্ত লাগছে নিজেকে। ওর জন্য স্রোতের একটা বছর নষ্ট হলো। স্রোতকে পরীক্ষার কথা সে বলেছিল, কিন্তু স্রোত না করে দিয়েছে। সে এই বছর আর পরীক্ষা দিবে না। বাড়ির সবাই জোর করেছে, তবুও শোনেনি। এই তো সেদিনের কথা। স্রোত, তুমি ঢাকা চলে যাও, পরীক্ষা শেষ করে আসবে আবার। পরীক্ষা শেষ হতে আরো 1 মাসের বেশি সময় লাগবে। ভনিতা ছাড়াই উত্তর স্রোতের। তো আমি ঠিক আছি এখন, 1 মাস দেখতে দেখতে চলে যাবে। স্রোত পূর্ণ নজর দেয় মেহেরাদের দিকে। স্পষ্ট করে চোখে চোখ রেখে বলে। 1টা মাস আমার জন্য অনেকটা সময় মেহেরাত। আপনার মৃত্যুর ভুল খবর যখন শুনেছিলাম তখন আমার পৃথিবী উলটপালট হয়ে গিয়েছিল। আপনাকে ছাড়া একটা মুহূর্ত আমার জন্য 1000 দিনের সমান। আমার কেরিয়ার দিয়ে কি হবে যেখানে আপনি থাকবেন না? আমি আপনাতে মিশে গেছি মেহেরাত। স্রোতের ওই কথার বিপরীতে সেদিন আর কিছু বলতে পারেনি মেহেরাত। কই হারিয়ে গেলেন মেজর সাহেব? স্রোতের ডাকে ভাবনা থেকে বের হয় মেহেরাত। কিছু না। বিরক্তি নিয়ে বলে মেহেরাত। বিরক্ত হয়ে আছেন কেন? কি হয়েছে? কোথায় অসুবিধে হচ্ছে? বললাম তো কিছু হয়নি। রাগী স্বরে বলে মেহেরাত। রাগ করেছেন কেন? কিছু করেছি আমি? করুণ স্বরে বলে স্রোত। তুমি কিছু করনি? আমার নিজের উপর নিজের বিরক্ত লাগছে। হাত নাড়াতে পারছি না, পা নাড়াতে পারছি না। আমার জন্য তোমার কেরিয়ার শেষ। আমি তোমার উপর বোঝা হয়ে যাচ্ছি। শান্ত স্বরে এক নিঃশ্বাসে বলে গেল মেহেরাত। স্রোত বুঝলো। সে আর একটু এগিয়ে গেল মেহেরাদের দিকে। মেহেরাদের হাত ধরে বলল। চিন্তা করবেন না, 1.5-2 মাসেই হাত পা ঠিক হয়ে যাবে। সাধারণ হাড় ভেঙেছে, গড়িয়ে পড়ার কারণে একটু ড্যামেজ যাকে বলে। জটিল কিছু হয়নি। 2 মাস কষ্ট করুন, দেখতে দেখতে চলে যাবে। আবারও বলল। আমার এই অবস্থা হলে আপনি আমাকে ছেড়ে যেতে পারতেন? এই প্রশ্ন শুনে মেহেরাত তাকায় স্রোতের দিকে। স্রোত বলল। কি হলো বলুন, পারতেন? মেহেরাত চোখ ফিরিয়ে নেয়। স্রোত স্মিত হেসে বলল। পারতেন না? তাহলে আমি কিভাবে চাই আপনাকে ছেড়ে? মেহেরাত চুপ করে আছে। স্রোত মেহেরাদের হাত ছেড়ে দেয়। 2 হাতের আজলে মেহেরাদের মুখটা নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে।
ভালোবাসি মুখে বললেই হয় না মেজর সাহেব, কাজে কর্মে বোঝাতে হয়। ভালোবাসার শব্দটা অনেক গভীর। সেখানে যদি আত্মত্যাগ না থাকে, স্যাক্রিফাইস না থাকে, তাহলে তাকে ভালোবাসা বলে না। এক ফোঁটা আত্মত্যাগ, একটু বিশ্বাস, এক টুকরো ভরসা মিলিয়েই তো ভালোবাসা। প্রিয়জনের জন্য সব ছেড়ে দেওয়ার নামই ভালোবাসা। সেখানে আমি তো মাত্র 1 বছর গ্যাপ দিলাম। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেহেরাদের মুখে। মেহেরাদের সব রাগ বিরক্তি নিমিষে উবে গেল। তার স্রোতস্বিনী তাকে ভালোবাসে। স্রোত ছেড়ে দিল মেহেরাদকে। চোখের জল মুছে টেবিলের উপর থেকে ফলের প্লেটটা নিয়ে এক টুকরো আপেল এগিয়ে দিল। মেহেরাদ তাকিয়ে আছে স্রোতের দিকে। সে ওভাবেই বলল, ভালোবাসি স্রোত। স্রোত হেসে ফেলল, টলমল চোখে হেসেই বলল, স্রোত ভালোবাসে তার মেজর সাহেবকে। খেয়ে নিন এবার। সেই অন্ধকার রাতের আজ 20 দিন। মেহেরাদ এখন অনেকটাই সুস্থ, তবে এখনও হাসপাতালে আছে। আরও কয়েকদিন থাকতে হবে। বিয়ের পরে এতদিন একসাথে থাকা হয়নি এই যুগলের। মেহেরাদ যেন এক নতুন স্রোতকে আবিষ্কার করেছে এই কয়েকদিনে। এই স্রোতকে সে চেনে না, সে এক অপরিচিত মানবী। সে মেহেরাদের ভাবনার চেয়েও অতুলনীয়। মেহেরাদ নতুন করে এই স্রোতের প্রেমে পড়েছে। একজন নার্স যেসব কাজ করে স্রোত সেসব কাজ করে। সময় মতো খাইয়ে দেওয়া, ওষুধ দেওয়া, শরীর মুছে দেওয়া, কাপড় বদলে দেওয়া, সবকিছুই স্রোত করে। মেহেরাদের মাঝে মাঝে নিজের এই অচল অবস্থার জন্য রাগ হয়। পরক্ষণে স্রোতের বিরক্তিহীন এত যত্ন তার সব রাগ দূর করে দেয়। সে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তাকে এমন অসুস্থতা দেওয়ার জন্য। না হয় সে হয়তো কখনোই তার প্রতি স্রোতের ভালোবাসার গভীরতা, তীব্রতা বুঝতে পারত না। মেয়েটার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিন রাত বিশ্রাম নেওয়ার সময় পায় না সে। শুধু বিকেলের দিকে বনলতা বেগম আসলে সে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসে। মাঝরাতে মেহেরাদের ঘুম ভেঙে গেলে স্রোতকে হয় নিজের পাশে বসে থাকতে দেখে, না হয় জায়নামাজে দেখতে পায়। মেহেরাদ অনেক সময় ভেবে উঠতে পারে না এই মেয়ে নাকি বিয়েতে রাজি ছিল না। স্রোতের বর্তমান আচার আচরণ, সেবা শুশ্রূষা দেখলে যে কেউ বলবে ওদের বিয়ে হয়েছে অনেক বছর, কিংবা তাদের ভালোবাসার বিয়ে। মেহেরাদের নিজেকে ভাগ্যবান মনে হয়। নিজের দিকে অপলক তাকিয়ে থাকতে দেখে মেহেরাদের মুখের সামনে তুড়ি মারে স্রোত। মেহেরাদ চমকে উঠলে স্রোত হেসে ফেলে, ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করে, ইদানিং কোথায় হারিয়ে যান বলুন তো? ধ্যান কই থাকে? পাহাড় থেকে পড়ে কি মাথাও গেছে আপনার? মেহেরাদ দুষ্টুমি করে বলল, পাহাড় থেকে পড়ে মাথা নষ্ট হয়নি, হসপিটালে এসে হয়েছে। মানে? ভ্রুকুচকে জিজ্ঞাসা করে স্রোত। বলে রাগ করবে না তো? কেন রাগ করবো? হসপিটালে এসে একজন মেয়ে ডক্টরকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তার ভাবনাই এখন সারাদিন মাথায় আসে। প্রেমে পড়ে গেছি। কথাটা স্রোতের বুকে গিয়ে লাগে। বলা বাহুল্য, মেহেরাদকে একজন ডাক্তার চেক আপ করতে আসেন। তার নাম ডক্টর মিশিরা রহমান। মেহেরাদের সমবয়সী কিংবা একটু ছোট হবে হয়তো। স্রোত খেয়াল করেছে চেক আপ করতে আসলে দুজনে অনেক হাসাহাসি করে। ভাবনা বাদ দিয়ে ধরা গলায় জিজ্ঞাসা করে, কে সে? যে আমাকে সারাদিন রাত চেক আপ করে। নিষ্পাপ উত্তর মেহেরাদের। ও, ডক্টর মিশিরা? ভালো তো, অনেক ভালো। আজকে বললেন প্রেমে পড়ে গিয়েছেন, কালকে বলবেন ভালোবেসে ফেলেছি। ঠিক আছে? অল্পতে যেন স্রোত কষ্ট পেয়ে গেল। সে বুঝতেই পারল না মেহেরাদ ঘুরিয়ে পেঁচিয়ে তার কথাই বলছে। স্রোত কি করে দেখার জন্য মেহেরাদ আবারও বলল, কালকে বলবো কেন, আজকেই বলি আমি তাকে ভালোবাসি। কথাটা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ছিল। স্রোত আর কিছু না বলে মন খারাপ করে চলে যেতে নিলে মেহেরাদ সাবধানে হাত ধরে ফেলে। স্রোত অন্যদিকে তাকিয়ে টলমল দৃষ্টি লুকানোর বৃথা চেষ্টা করে। মেহেরাদের মনে পড়ে যায় স্রোত তাকে হ্যালুসিনেশনের নাম করে কি জেলাস ফিল করিয়েছিল। তার অধর প্রসারিত হয়। সে বাঁকা হেসে বলে, তুমি কি নকল করে মেডিকেলে চান্স পেয়েছিলে স্রোত? অপ্রাসঙ্গিক কথা শুনে স্রোত অবাক দৃষ্টিতে মেহেরাদের দিকে তাকায়। আরে ভাববে এই লোক বলে কি। মেহেরাদ আবারও বলে, তুমি কি নকল করে মেডিকেলে চান্স পেয়েছিলে স্রোত? এই প্রশ্ন শুনে স্রোতের চোখগুলো বেরিয়ে আসার জোগাড়। চোখের জল এতক্ষণে কর্পূরের মতো হাওয়া হয়ে গেছে। মেহেরাজ স্রোতের হাত ছেড়ে দিয়ে দুঃখী ভাব নিয়ে বলে, এত মোটা হয়ে মেডিকেলে পড়ছো? আবার আমাকে বলো আমি আমি ঘটে কি নিয়ে ডিফেন্সে জব করি। স্রোত চোয়াল ঝুলিয়ে করুণ স্বরে বলে, আমি না আপনার কথার আগামাথা গোড়াশিকড় কিছুই বুঝতে পারছি না। মেহেরাদ এবার পূর্ণ দৃষ্টি দেয় স্রোতের ভাবুক চেহারায়। প্রশ্নাত্মক দৃষ্টি রেখে বলে, গাধা ডক্টর মিশ্রা এখন আসে আমাকে চেক আপ করতে। রাতের বেলায়? ফটাফট করে বলে স্রোত। গাধা ডক্টর মিশ্রা এখন আসে আমাকে চেক আপ করতে। স্রোত এবারও ফটাফট বলে, আমি? তাহলে আমি কার প্রেমে পড়ছি, কাকে ভালোবাসি? স্রোতের কাছে এবার সবটা পরিষ্কার হয়। মেহেরাদ হাসতে হাসতে বলল, দেখো নিজেকে নিয়ে নিজে জেলাস ফিল করলে কেমন লাগে। স্রোত লজ্জায় পড়ে গেল। কত বড় নির্বুদ্ধিতার পরিচয় দিল সে।
ইস, মেহেরাতকে জেলাস ফিল করানোর বদলা সে এভাবে নিল। নিজেকে নিজে পৃথিবীর সব থেকে বোকা ব্যক্তির তালিকায় ফেলল স্রোত। এত কাজের চাপে তার মস্তিষ্ক থেকে ব্যাপারটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু সে তো দমে যাওয়ার পাত্রী নয়। নিজেকে জাহির করার জন্য কোমরে 2 হাত রেখে গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, আমার বিলাই আমাকেই ম্যাও। বাক্য কর্ণপাত হতে মেহেরাত শব্দ করে হেসে ফেলে। স্রোতও বিপরীতে মুচকি হাসে। জোরে হাসি দেওয়ার কারণে মেহেরাদের বুকে ব্যথা হয়। সে সাথে সাথে বুকে হাত দিয়ে আহ বলে ব্যথায় কুঁকড়ে ওঠে। স্রোত ভয় পেয়ে যায়। সে করুণ স্বরে বলে, কি হয়েছে? বেশি ব্যথা করছে? আপনাকে কতবার না করেছি বেশি কথা বলবেন না? দেখলেন তো কি হলো? হসপিটাল আসার পরে আপনার পাগলামি আরো বেড়ে গিয়েছে মেহেরাত। এমন করলে সুস্থ হবেন কি করে? মেহেরাত সময় নিয়ে থেমে থেমে বাচ্চামো করে বলে উঠল, বিয়ের পর বউকে এতদিন কাছে পেয়েছি নাকি? বউ সামনে থাকলে পাগলামি আমার অজান্তে বের হয়ে আসে। আমার কি দোষ? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে ঘুমের ইনজেকশন পুশ করে দিব। স্রোত ধমকে বলল। মেহেরাত আর কথা বলেনি। এতক্ষণের হাসি আনন্দ সব এক নিমিষে উবে গেল। দুজনার চেহারাতেই বেদনার ছাপ স্পষ্ট। একজনের চেহারায় নিজেকে শারীরিক দুর্বলতার বেদনার ছাপ, আরেকজনের চেহারায় নিজ ভালোবাসার মানুষের অসুস্থতার বেদনার ছাপ। স্রোত মেহেরাতকে ওষুধ খাইয়ে দিল। রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা, রক্তপ্রবাহ নিয়ন্ত্রণে আছে কিনা চেক করলো। সব ঠিক থাকায় নিশ্চিত হলো সে। জোরে হাসি দেওয়ায় বুকে টান লেগে ব্যথা করছে। স্রোত ও মেহেরাদের পাশে বসে তার মাথায় হাত বুলাতে থাকে যাতে সে ঘুমায়। তাহলে একটু আরাম পাবে মেহেরাত। এভাবে অনেক সময় পার হলেও মেহেরাত ঘুমায় না। একাধারে দৃষ্টিতে চেয়ে রয় স্রোতের দিকে। স্রোত আদুরে স্বরে জিজ্ঞাসা করে, কি দেখছেন? ভালোবাসার বর্ষণ। কোথায়? তোমার চেহারায় আমার প্রতি ভালোবাসার উপচে পড়া স্রোত। আমার চেহারায় কি লেখা আছে নাকি? হুম, তোমার ওই টলেমলে চোখের আকুলতা, তোমার এই মিষ্টি চেহারার ব্যাকুলতা, নির্জীবতা যে আমার প্রতি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনাকে না দেখলে জানতেই পারতাম না মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুয়েও বউয়ের জন্য পাগলামি করে, মৃত্যুশয্যায় থেকেও ভালোবাসার কাব্য বলে। মেহেরাত স্মিত হেসে বলল, কাছে এসো, হুম। আমার দিকে ঝোঁকো একটু। ধীরে ধীরে বলল মেহেরাত। কি করবেন? এত প্রশ্ন করো কেন? আমার কথা বলতে ইচ্ছা করছে স্রোত। করুণ কণ্ঠ শুনে স্রোত আর না করল না, ঝুঁকল মেহেরাদের দিকে। যে পুরুষ মৃত্যুসজ্জায় থেকে প্রেম কথন শোনাতে পারে, সে পুরুষকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে বলে স্রোতের মনে হয় না। মেহেরাত মাথাটা একটু উঁচু করে গাঢ় চুম্বন এঁকে দিল নিজ প্রেয়সীর বদনে। ধীরে ধীরে বলল, হসপিটালের এই কেবিনটা আমাদের ভালোবাসার সাক্ষী থাকুক স্রোতেশিনী। স্রোত মুগ্ধ নয়নে নিজ ব্যক্তিগত পুরুষের পাগলামি দেখে গেল। আজ আকাশে চাঁদ ওঠার নাম নেই। আকাশটা ঘুটঘুটে অন্ধকার রূপ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে চাঁদ আকাশের উপর রাগ করে আজ দেখা দেয়নি। তাদের এত ভালো সখ্যতার ব্যাঘাত ঘটেছে। বান্ধবী মাত্রই রাতের খাবার শেষ করে রুমে এসেছে। মা মারা যাওয়ার পর জীবনটা কেমন থম মেরে গিয়েছিল। এতদিন পর জীবনে আনন্দ খুশি নামক বস্তুগুলো ধরা দিলেও আমার দুঃখেরা ঝাঁপিয়ে পড়ল। সবকিছুই আচমকা হয়ে গেল। তার উপর তার জীবনের একটা বড় অধ্যায় জুড়ে রয়েছে রায়হান নামক ব্যক্তি, যে কোনো এক সময় তার ভালোবাসার প্রত্যাখ্যান করেছিল, তাকে চরম অপমান করেছিল। আজ সেই ব্যক্তির চোখে বান্ধবী তার জন্য ভালোবাসা দেখতে পায়। সেই ব্যক্তি বান্ধবীর কাছে একটা সুযোগ চায়, ভালোবাসা ভিক্ষা চায়। রায়হান বান্ধবীর জীবনের প্রথম প্রেম ছিল। প্রথম প্রেমের প্রত্যাখ্যান, অসম্মান, অপমান মেনে নিতে পারেনি কিশোরী মন। যতটা ঘৃণা করা চায় ঠিক ততটাই ঘৃণা করে সে রায়হানকে। কিন্তু অন্তঃকরণের কোথাও না কোথাও এখনো সেই কিশোরী মনের ভালোবাসা রয়ে গেছে। রায়হানের আকুতি মিনতি মনের কোনো না কোনো অংশ মেনে নিতে পারে না। কোথাও না কোথাও কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। এটাই হয়তো প্রথম প্রেম। হাজারো চেষ্টা করলেও ভোলা যায় না। তবে বান্ধবী নিজের অপমানের প্রতিশোধ নেবে। যতদিন তার মন শান্তি না পাবে ততদিন সে রায়হানকে এড়িয়ে চলবে। স্রোতের বিয়ের পর থেকে রায়হান বান্ধবীর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে। ফোনের পর ফোন দেওয়া, রাস্তাঘাটে প্রায় দাঁড়িয়ে থাকা, রাতে বাড়ির সামনে চলে আসা। বান্ধবীর সাথে সব ঠিক করার আপ্রাণ চেষ্টা করেছে রায়হান। এখনো চেষ্টা করছে, কিন্তু বান্ধবী এই সবটা যথাসম্ভব এড়িয়ে চলেছে। ফোন ধরেনি, উল্টো নাম্বার ব্লক করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতেও ব্লক। রাস্তায় অপরিচিত মানুষের মতো এড়িয়ে গেছে। বাড়ির সামনে আসলে সে দেখা দেয়নি। বান্ধবী যতই বলুক সে রায়হানকে ঘৃণা করে। রায়হান যে তার দুর্বলতা তা সে অস্বীকার করতে পারবে না। এগুলো ভাবতে ভাবতে অচেনা নাম্বার থেকে কল আসে। বান্ধবী দেখেও রিসিভ করে না। সে বুঝে নেয় রায়হান কল করেছে। এমন অনেক অচেনা নাম্বার থেকে রায়হান কল দিয়েছিল। রায়হানের নাম্বার বুঝতে পেরে বান্ধবী ব্লক করে দিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার বান্ধবী ব্লকও দিল না, রিসিভও করলো না। সে দেখতে চায় কি হয়। কল একের পর এক আসতেই থাকে, রিং অনবরত বাজতেই আছে।
বোঝা যাচ্ছে অপর পাশের মানুষটা নাছোড়বান্দা। একে একে 15টা কল শেষ হলো। আবার বাজতে শুরু করলে বান্ধবী রিসিভ করে বিরক্তি নিয়ে বলে, এতবার কল দিচ্ছেন কেন? যাক, অবশেষে রিসিভ করলে। আমি তো ভেবেছিলাম সেঞ্চুরি করবো আজ। বাজে কথা বলবেন না, আপনি বিরক্ত করছেন আমায়। বললাম না বাজে কথা। ইদানিং একটা ছেলের সাথে দেখা যাচ্ছে তোমাকে। কে সে? বান্ধবী প্রথমে বুঝতে পারে না কি বলেছে। তার মাথায় আসলো ডিপার্টমেন্টের নবীনবরণ উৎসবের জন্য কয়েকদিন যাবত ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাইয়ের সাথে কয়েক জায়গায় যেতে হয়েছে তাকে। বুঝলো রায়হান তার কথা বলছে। বান্ধবী বিপরীতে প্রশ্ন করলো, যেই হোক, আপনি জিজ্ঞেস করার কে? কি প্রয়োজন আপনার তার সাথে? প্রশ্নে বিপরীতে প্রশ্ন আমার পছন্দ নয়। দাঁত কিরমিরিয়ে বলে রায়হান। আপনার আমাকে এভাবে প্রতিদিন বিরক্ত করাটাও আমার পছন্দ নয়। কাটকাট গলায় বলে বান্ধবী। কথাটা যেন রায়হান কষ্ট পেল, তবুও পাত্তা না দিয়ে আবারও শক্ত গলায় শোধায়। শেষের কথাটা চিৎকার করে বলে রায়হান। বান্ধবী ভয় পেলেও প্রকাশ করে না, নিজেকে ধাতস্থ করে থেমে থেমে মিথ্যে বলে, আমার বয়ফ্রেন্ড, আমরা একে অপরের ভালোবাসি। এই দুটো শব্দ যেন বজ্রপাত সৃষ্টি করলো। রায়হান নিজের কানকে বিশ্বাস করতে পারল না। মনে হচ্ছে কেউ কানে গরম সীসা ঢেলে দিয়েছে। বুকের ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। দারাজ গলায় বললে, আমার সাথে মজা করো না বান্ধবী, এটা হতে পারে না। আপনার সাথে নিশ্চয়ই আমার মজা করার সম্পর্ক নয়, মজা করার ইচ্ছেও নেই। আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। রাখছি। না না, ওয়েট। তুমি আমার সাথে এমন করতে পারো না বান্ধবী। আমি তোমাকে ভালোবাসি। বান্ধবী হেসে উঠল শব্দ করে, তাচ্ছিল্য করে বলল, বলেছিলাম আমি ভালোবাসি আপনাকে। কি করেছিলেন তখন? মনে করিয়ে দিব? একজন ঠকা নয়, আপনি আমার কাছে এসেছেন, আমাকে ভালোবাসেন বলছেন, তাতে আমি কি করব? আপনাকে মেনে নিব? এতটা সস্তা আমি? যাই হোক, আর কোনোদিন আমাকে কল করে ডিস্টার্ব করবেন না। আর হ্যাঁ, রাস্তাঘাটে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন না, বখাটেদের তালিকায় আপনাকে মানায় না। বলেই কল কেটে দিয়ে কাঁদতে শুরু করে বান্ধবী। রায়হান কিছু বলতে পারে না, কি বলবে? সব দোষ তো তারই। আসলে কি তার? ইরাকে কি সে বিয়ে করতে চেয়েছিল? ওই কিশোরীর পাগলামোগুলোই তো প্রথম তার জীবনে প্রণয় পুষ্প ফুটিয়েছিল। কিন্তু বাবা মার সম্মান, এতদিনের প্রতিশ্রুতি, সে কিছু ভাবতে পারছে না। শুধু ওই কথাটাই মাথায় ঘুরছে, বান্ধবী আরেকজনকে ভালোবাসে। মোবাইলটা ছুঁড়ে মারল সে। অদ্ভুত হেসে উঠে দেয়ালে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারে। পাশাপাশি বিলাপ বকছে। সব দোষ আমার। ঠিক করেছো বান্ধবী, একদম ঠিক করেছো। আজ মেহেরাতকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে, সে এখন বিপদমুক্ত। তাইফ নোলক সাহেব এসেছে তার সাথে দেখা করার জন্যে। মাহিরা তাইফ দেশে এসেছিল 1.5 মাসের জন্যে। 1.5 মাস দেখতে দেখতেই চলে গেল। আগামীকাল রাতে ফ্লাইট। তারা হাসপাতাল থেকেই বিদায় নিয়ে চলে যাবে ঢাকায়। বড়লতা বেগমও চলে যাবেন। মেয়ে জামাই এসেছে ভিনদেশ থেকে, কিন্তু ছেলের অসুস্থতার জন্য কিছুই করতে পারেননি তিনি। বিদায়টা দিতে চান না, হয় খারাপ দেখায়। মেহেরাত স্রোত আপাতত মেহেরাত সুস্থ হওয়া পর্যন্তই চট্টগ্রামেই থাকবে। মেহেরাদের পায়ের চোটের কারণে এখন জায়গা পরিবর্তন করে এত দূর জার্নি করা ঠিক হবে না। তাই বনলতা বেগম বলেছেন মাহিরা চলে গেলে তিনি আবার এখানে চলে আসবেন। মেহেরাতকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে বিকালে। সবাই দুপুরের দিকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মাহিরা যাওয়ার সময় ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে, বলে, ভাই, নিজের খেয়াল রেখো। ছুটি বাড়াতে পারিনি, না হয় তোমাকে এই অবস্থায় রেখে কখনোই যেতাম না। ভাই ও বোনকে আগলে নেয়, আদুরে স্বরে বলে, কান্না করবে না একদম। আই এম ফাইন। নেক্সট টাইম আসলে আমরা সবাই ট্যুরে যাব, ঠিক আছে? অশ্রুপূর্ণ চোখে হেসে ফেলে মাহিরা। তাদের ভাই বোনের সম্পর্কটা সবসময় সুন্দর। আরও অনেক কথা হয় তাদের মধ্যে। মাহিরা যাওয়ার সময় স্রোতকে জড়িয়ে ধরে বলে, স্রোত, তুমি সত্যি খুব মিষ্টি। আমার ভাইয়ের জন্য এই 1.5 মাস তুমি যা করলে, সত্যিই বলতে হয় আমার মা ঠিক মেয়েকেই পছন্দ করেছে। সাথে সাথে মেহেরাত বলে উঠল, শুধু মা করেনি, আমিও জোর করেছি। আমি জোর করেছি, আমাকেও ক্রেডিট দে। মেহেরাদের কথায় সবাই হেসে ওঠে। স্রোত লজ্জায় পড়ে যায়। এই লোকের সব জায়গায় পাগলামি করতেই হবে। সবাই চলে গেলে স্রোত মেহেরাদের সাথে কপট রাগ দেখিয়ে বলে, আপনি দিন দিন ঠোঁট কাটা হয়ে যাচ্ছেন, সবার সামনে লজ্জায় ফেলে দিলেন। স্রোতকে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে স্রোতের উদরে মুখ ডুবালো। উল্লেখ্য মেহেরাদ বেডে বসা, স্রোত তার পাশে দাঁড়ানো। উদরে নাক ঘষতে থাকে মেহেরাদ। স্রোত শিউরে উঠে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মেহেরাদ মুখ ডুবিয়ে বলে, তোমার এই অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ আমাকে লজ্জিত বানিয়েছে, আরো 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 পাগল প্রেমিক বানিয়েছে। স্রোত, কি করে পাগলামি ছাড়ি বলতো? স্রোত মেহেরাদের চুলগুলো টেনে দিতে দিতে বলল,
ছাড়তে হবে না। আপনার পাগলামিতে আমি অভ্যস্ত মেজর সাহেব। বিদায় বেলা ঘনিয়ে এসেছে, সব ব্যাগ গুছানো শেষ। এখন হাসপাতাল থেকে চলে যাবে। ডাক্তার নার্সদের থেকেও বিদায় নেওয়া হয়ে গেছে, তারা শুভকামনা জানিয়েছে। বের হওয়ার সময় মেহেরাজ স্রোতকে বলে, স্রোত, আমাদের প্রথম সংসার এই কেবিনটায়, ইচ্ছে করছে এখানে থেকে যাই সারা জীবন। এই রুমটা না আসলে আমার সত্য এই রুমটায় না আসলে আমার সতোষিনীর আমার প্রতি অব্যক্ত ভালোবাসা আমি হয়তো কোনোদিনও টেরই পেতাম না। আমার ব্যক্তিগত সতোষিনীর আত্মত্যাগ, স্বপ্ন বিসর্জন, রাত জাগা পরিশ্রম বিসর্জন, আমার যত্ন সবসময় এই রুমটায় আমার অর্ধাঙ্গিনী আমার প্রতি সব ভালোবাসার স্মৃতি রয়েছে। 1.5 মাসের স্মৃতি আজীবন জীবন্ত থাকবে। স্রোত স্মিত হেসে বলল, এই হাসপাতাল, এই কেবিন সাক্ষী থাকুক স্রোতস্বিনী তার মেজর সাহেবকে কতটা চায়, কতটা ভালোবাসে। এই কেবিন মেজর সাহেবকে এটাও জানান দিক যে মেজর সাহেব যেন আর কখনো তার স্রোতস্বিনীকে এভাবে একা ফেলে না যায়। তারপর আর কি, এই যুগল 1.5 মাসের যাত্রা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। ওই দিন রাতে গা কাঁপিয়ে জ্বর আসে রায়হানের, হাতের অবস্থাও নাজেহাল। 2 দিনেও সে জ্বর কমার নাম নেই, নেওয়া খাওয়া সব বন্ধ। সে বালিশ থেকে মাথায় তুলতে পারে না, এমন অবস্থা। ডাক্তার জানায় অবস্থা এমন থাকলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হবে। জাহানারা বেগম বিপাকে পড়ে যান ছেলের অবস্থা দেখে। বলা বাহুল্য তিনি শুরু থেকেই সবটা জানেন। বনলতা বেগমের বাড়িতে যতবারই মান্ধবী এসেছে তিনি তাকে নজরে রেখেছিলেন। ছেলের মান্ধবীর প্রতি করুণ দৃষ্টি, কথা বলতে চাওয়া, মান্ধবীর এড়িয়ে যাওয়া, সবটাই তিনি খেয়াল করেছেন। মান্ধবী মেয়েটাকে তার প্রথম দিন থেকেই পছন্দ, কিন্তু মান্ধবীর সাথে তার ছেলে যা করেছে তারপর মান্ধবীর জন্য প্রস্তাব পাঠাতে বাদ ছিল তার। তবে দিনের পর দিন ছেলের এই অবনতি, দুর্দশা তিনি দেখতে পারছেন না। আজ তো ছেলের মুমূর্ষ অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি মান্ধবীর সাথে দেখা করবেন। যা হওয়ার হবে পরে দেখা যাবে। দরকার হলে মান্ধবীর বাবার কাছে মেয়েকে ভিক্ষা চাইবেন। ওইদিকে স্রোত মেহেরাদের জীবন প্রতিদিনকার মতোই কাটছে। মেহেরাদ এখন অনেকটাই সুস্থ। হাত পা ঠিক হতে যতদিন লাগবে ততদিনই একটু কষ্ট করতে হবে। তবে ডক্টর জানিয়েছে বেশি ক্ষতি হয়নি, আর 1-1.5 মাসের মধ্যে মেহেরাদ নিজের পায়ে হাঁটতে পারবে। এখন হুইল চেয়ার ব্যবহার করতে হয়। স্রোত এখন পাকা গিন্নি হয়ে উঠেছে। সংসারের কাজ করা থেকে শুরু করে মেহেরাদকে খাবার খাওয়ানো, ওষুধ দেওয়া, গোসল করানো, কাপড় পরিবর্তন করে দেওয়া, ওয়াশরুমে নিয়ে যাওয়া, সবকিছুই এখন সে করে। শুধু রান্না করে না। বাসায় আসার পর রান্না করতে গিয়েছিল, মেহেরাদ নিষেধ করেছে। সারাদিন এত কাজ করে রান্না করে নিজে অসুস্থ হওয়ার দরকার নেই। রান্নার জন্য আলাদা রোগ রাখা ছিল, সেই করে। বসুন্ধরায় আধার নেমেছে ঘটা করে। স্রোত মেহেরাদকে রাতের খাবার খাইয়ে দিচ্ছে। মেহেরাদের ইচ্ছে করছে রাত্রি বিলাস করতে ছাদে যেতে, কিন্তু সারাদিনের কাজ শেষে স্রোতের ক্লান্ত চেহারাটা দেখে তার ইচ্ছে করছে না স্রোতের কাছে আবদার করতে, স্রোতকে বিরক্ত করতে। কিন্তু 4 দেওয়ালের মধ্যে 24 ঘন্টা থাকতে বিরক্ত সে। যদিও স্রোত তাকে নিয়ে প্রতিদিন বিকালে পার্ক থেকে ঘুরে আসে। মেহেরাদের মুখ ভার দেখে স্রোত জিজ্ঞাসা করে, কি হয়েছে, মুখ ভার কেন? ভালো লাগছে না। কতদিন যাবৎ বিছানায় শুয়ে বসে আছি, একঘরে লাগছে। তোমাকে বিরক্ত করছি প্রতি মুহূর্তে, এটা আমাকে অপরাধ বোধে ভোগায়। হঠাৎ কি হলো? কি করতে ইচ্ছে করছে এখন? আমার এখন রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে। এটা বললেই হয়, আমি নিয়ে যাচ্ছি ছাদে। এতে অপরাধ বোধে ভোগার কি হলো? তুমি সারাদিন কত পরিশ্রম করো, সারা রাত জেগে থাকো আমার জন্য। এখন তোমাকে কি করে বলি এত রাতে আমার সাথে নিয়ে যেতে? স্রোত কিছু না বলে খাওয়া শেষ করে মেহেরাদের মুখ মুছে দিয়ে চলে যায় কিচেনে। সেখান থেকে ফিরে এসে মেহেরাদকে হুইল চেয়ারে করে লিফটের দিকে নিয়ে যেতে যেতে বলে, পৃথিবীতে যে আপনার অস্তিত্ব আছে এটাই আমার কাছে অনেক। আমি মনে করি আমি সারা জীবন যদি কোনো ভালো কাজ করে থাকি তার পরিবর্তে আমি আপনাকে আবার ফিরে পেয়েছি। আপনি যে সিচুয়েশন কমপ্লিকেশনস থেকে ফিরে এসেছেন সেখান থেকে সচরাচর কোনো পেশেন্ট ফিরে আসে না। আপনাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আপনি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। স্রোত, বলুন। আমি মনে হয় বুড়ো হওয়ার আগেই মরে যাব। বুড়ো বয়সে তোমার যে যত্ন পাওয়ার কথা তা আমি এখনই পেয়ে যাচ্ছি। কথাটা শোনা মাত্রই স্রোতের রাগ লাগলো, অসম্ভব রাগ লাগছে। এতবার বোঝানোর পরেও মানুষটা এসব উল্টাপাল্টা কথা কেন বলে? সে মেহেরাদের সামনে গিয়ে দাঁড়ায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে শক্ত গলায় চেঁচিয়ে বলে, একটা থাপ্পড় মারবো বেয়াদব লোক। কতবার বলেছি এমন কথা বলবেন না, কতবার বলেছি। একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিব এখন, তারপর আমিও ছাপ দিব। আপনার সাথে সাথে আমিও পৃথিবী ছাড়বো।
মেহেরাত শব্দ করে হেসে ফেলল। তার তেজস্বিনী আবারও রুদ্রমূর্তি ধারণ করেছে। এতদিন কোমলতার আবরণে ঢাকা পড়ে গিয়েছিল এই রূপ। মেহেরাতকে হাসতে দেখে স্রোতের রাগ আরও বেড়ে যায়। মেহেরাত হাসতে হাসতে বলে, কুল বউ কুল, আমি তো মজা করছিলাম, দেখতে চাইছিলাম কি করো তুমি। আমি তোমাকে এত সহজে এত তাড়াতাড়ি ছাড়ছি না, বুঝেছো? কাছে আসো পাগলি বউ আমার। মেহেরাদের বলতে দেরি স্রোতের কাছে আসতে দেরি হয়নি। সে মেঝেতে বসে মেহেরাদের কোলে মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মেহেরাত বাধা দেয় না, এটা তো তার প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। সে স্রোতের চুলের ভাঁজে আঙ্গুলের বিচরণ ঘটাতে ঘটাতে আকাশের দিকে তাকায়, মনে মনে বলে, এই মানবী যেন আমির তো আমার হৃদয়ে স্রোতস্বিনী হয়ে তার প্রবাহ অব্যাহত রাখে। স্রোত এখনো কোলে মাথা রেখে আছে। অনেক সময় পর সে স্রোতকে ডাকলো। স্রোত, মাথা না তুলে বলে জবাব দেয় স্রোত। তুমি আমার মন আকাশের ওই এক ফালি চাঁদ। এবারও মাথা না তুলে স্রোত বলে, পাগল লোক। মেহেরাত হেসে ফেলে বলে, আমার পাগলামিতে তুমি বিরক্ত? এবার মাথা তুলে চাইল স্রোত। মেহেরাত স্রোতের চোখে নজর দিল। ওই চোখ ঝলঝল করছে, ওই দৃষ্টিতে উন্মত্ততা, প্রমত্ততা। মানবী তৎক্ষণাৎ বলে উঠল, আপনার পাগলামিতে আমি আসক্ত। পরদিন বিকালে বান্ধবী ঘরের টুকটাক কাজ করছিল। আজ ল্যাব না থাকায় তাড়াতাড়ি বাসায় ফিরেছে সে। বাবা বাসায় নেই, কোনো এক কাজে শহরের বাইরে গিয়েছে। তখনই কলিং বেল বেজে ওঠে। বান্ধবী বুঝে উঠতে পারে না এই অসময়ে কে এসেছে। ওইদিকে কলিং বেল অনবরত বেজেই চলেছে। বান্ধবীর বিরক্ত লাগছে। অপর পাশের মানুষটার যেন তর্স হচ্ছে না। সে ভেবে নেয় এই অসামাজিক মানুষকে কয়েকটা কথা শুনিয়ে দিবে। ফোঁসফোঁস করতে করতে দরজা খুলে সে অবাক হয়ে বলে, জাহানারা বেগম হেসে বললেন, কেন আসা নিষেধ? লজ্জায় পড়ে যায় বান্ধবী লজ্জিত স্বরে বলে, ছি আন্টি, তা কেন হবে? আমি বুঝতে পারিনি, সরি, ভিতরে আসুন। বান্ধবী জাহানারা বেগমকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে বসায়। জাহানারা বেগম জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কোথায়? দেখছি না যে। বাবার কথা জিজ্ঞাসা করায় বান্ধবী ভয় পেয়ে যায়, তবুও জানায় বাবা বাড়ি নেই। তারপর ওনাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে যায় সে। আপ্যায়ন তো করা লাগবে, যতই হোক বোনের চাচি শাশুড়ি বলে কথা। বান্ধবী চা বানাতে ব্যস্ত। তখন জাহানারা বেগম পেছন থেকে বলে উঠলেন, তুমি এত ব্যস্ত হয়েও না, তোমার সাথে জরুরি কথা আছে আমার। বান্ধবী বুঝতে পারে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন তিনি। সে বলে, আপনি বসুন, আমি আসছি। জাহানারা বেগম চা পান করতে করতে বললেন, আমি তোমার আর রায়হানের ব্যাপারে সবটা জানি। বান্ধবী যথেষ্ট অবাক হয়, নিজেকে ধাতস্থ করে বলে, আমার ওনার সাথে কিছু নেই। জানি আমি, কিছু যাতে হয় তার জন্যই আসা। বান্ধবী অবাক হয়ে শোধায়, মানে? শোনো তাহলে, ইরা আমার বড় বোনের মেয়ে। রায়হান ইরা থেকে কয়েক মাসের বড়। আমাদের বাবা চেয়েছিলেন আমাদের দুই বোনের সম্পর্ক আরো বেশি জোরালো করতে। তিনি চেয়েছিলেন রায়হান এবং ইরার বিয়ে হোক। আমরাও আর দ্বিমত করিনি। সেই হিসেবে ছোট থেকে ওরা জানতো ওদের বিয়ে হবে, একসাথেই ওদের বড় হয়ে ওঠা। এতটুকুই বলে জাহানারা বেগম থামলেন। বান্ধবী মনোযোগ দিয়ে শুনল। সে অবাক হয়েছে বটে, সে এই বিষয়ে অবগত ছিল না। সে প্রসঙ্গ এড়াতে বলে, আন্টি, এগুলো আমাকে কেন বলছেন? কারণগুলো তোমার জানা দরকার। তিনি আবারও বলতে শুরু করলেন, বিয়ে ঠিক হলেও ওরা দুজন দুজনকে কখনোই ভাই বোন ছাড়া অন্য কিছু ভাবতে পারেনি। অনেকভাবে আমাদের বোঝানোর চেষ্টা করতো যেন বিয়েটা ভেঙে দিই, কিন্তু বাবার ইচ্ছেকেই আমরা প্রাধান্য দিয়েছিলাম। 1 বছর আগের কথা, প্রায় অনেক দিন ধরে রায়হান হাতে ফোন নিয়ে বাসায় আসতো। জিজ্ঞাসা করলে বলতো কোনো স্টুডেন্ট নাকি দিয়েছে। প্রতিদিনই দেয়, তবে সে সরাসরি দেয় না, ক্লাসরুমে টেবিলে রেখে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার না? আমার ছেলের চোখে মুখে এত উৎফুল্লতা আমি এর আগে কখনো দেখিনি। তারপর প্রায় খেয়াল করতাম, ফোনের দিকে চেয়ে চেয়ে হাসতো, এক প্রকার লজ্জা পেত। প্রেমে পড়লে যেমনটা হয়। আমি ভেবেছিলাম ইরার সাথে বুঝি এতদিন একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে। প্রায় কয়েকদিন দেখলাম মন খারাপ করে বসে থাকে, খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। ভাবলাম ওর সাথে কথা বলা প্রয়োজন, গেলাম কথা বলতে। মন খারাপ কেন? ইরার সাথে কিছু হয়েছে? ছেলে আমার 2 হাত ধরে জবাব দিল, মা, এই বিয়েটা করলে কেউই সুখী হব না, বিয়েটা ভেঙে দাও। এত বছর ঠিক করা বিয়ে। আমি তখন রেগে গিয়ে বলি, কি যাতা বলছিস, মাথা ঠিক আছে? ঠিক নেই মা, এত বছর চেষ্টা করো ইরাকে আমি ভালোবাসতে পারিনি, আর না ইরা পেরেছে। তোমরা জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছ। আমি এই বিয়ে করতে পারবো না।
আমার মনে অন্য একজন ঠাঁই করে নিয়েছে। আমি তাকে ভালোবেসে ফেলেছি মা। রায়হানের কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আমি কোনো কিছুই না ভেবে ওকে থাপ্পড় মেরে দিই। রাগে গিজগিজ করতে করতে বলি, এই কথা দ্বিতীয়বার যেন তোর মুখে না শুনি। তুই শুধু ইরাকে ভালোবাসিস। আর কথা হয় না, চলে যাই আমি। পরদিন রাতে ওর ঘর থেকে ভাঙচুরের আওয়াজ পাই। গিয়ে দেখি ঘরের শোচনীয় অবস্থা। ওর হাতে একটা কাটা দাগ আছে, দেখো। ওই দিনই হাত কাটে। শান্ত করে যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন বলে কি জানো, পাগলের মতো বিলাপ বকতে শুরু করলো। মা জানো, আজ আমি আমার ভালোবাসার মানুষকে সবার সামনে অপমান করেছি, সবার সামনে থাপ্পড় মেরেছি। ওর জ্বালানো আমি আর সহ্য করতে পারছিলাম না মা। ও আমাকে ওর ভালোবাসার জালে আটকে ফেলেছিল, কিন্তু আমার কাছে তো সুযোগ নেই ওকে পাওয়ার। তাই ও যেন আমাকে ঘৃণা করে, তাই এমনটা করেছি। কিন্তু আমার তো সহ্য হচ্ছে না মা, অনেক কষ্ট হচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে মা। সেদিন আমি আমার ছেলেকে কাঁদতে দেখেছিলাম। দুধের শিশুরা যেমন কান্না করে তেমন। আমার মায়া হয়েছিল। সিদ্ধান্ত নিলাম আপার সাথে কথা বলবো। নিজের ছেলের প্রতি এত নিষ্ঠুর আমি হতে পারবো না। গতকাল মেরেই সারাদিন অনুতপ্ততায় ভুগছি, কিন্তু কিভাবে বড় আপার কাছে প্রকাশ করব তা বুঝতে পারছিলাম না। এই সপ্তাহের মধ্যেই খবর পাই ইরার অন্য একটা ছেলের সাথে 4 বছরের রিলেশনশিপ। সে ভয়ে কাউকে জানায় নাই। ওই ছেলের বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়ায় ইরা এতদিনে প্রকাশ করে। সত্যি বলতে কি, ওই দিন নিজেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মনে হয়েছিল। তারপর থেকে আমার ছেলে চুপ করে গেল, দু একটা কথা ছাড়া কথা বলে না। আমাকে যথেষ্ট এড়িয়ে চলতো। মেহেরাদের বিয়ের দিন আমি ওকে এত খুশি দেখি। ভেবেছিলাম ভাইয়ের বিয়ে উপলক্ষে হয়তো এত খুশি, কিন্তু আমার ভাবনা ভুল হয়। মেহেরাদের বউ ভাতের দিন তুমি আর রায়হান যে ঘরে কথা বলছিল, এটা আমি শুনে ফেলেছিলাম। তখনই আমার কাছে স্পষ্ট হলো সেই 1 বছরের আগের মেয়েটা তুমি। জাহানারা বেগম থামলেন, দেখলেন বান্ধবী শক্ত হয়ে বসে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলবে না? কিছু বলার নেই, করারও নেই। দীর্ঘশ্বাস ফেলে বলে বান্ধবী। জাহানারা বেগম হয়তো বুঝলেন। তিনি বান্ধবীকে বললেন, তুমি ভাবো, সময় নাও, আমাকে তোমার সিদ্ধান্ত জানিও। আমি চাই আমার ছেলেটা এবার তার ভালোবাসার মানুষটাকে পাক। তুমি রাজি থাকলে আমি নিজে স্রোত আর তোমার বাবার সাথে কথা বলবো। আজ আসি। জাহানারা বেগম চলে যান। রেখে যান এক ভঙ্গুর তৃষ্ণার্ত প্রেমিকাকে, যে এতদিন আকাশ সমান ঘৃণার আবরণে ভালোবাসাকে চাপা দিয়ে রেখেছিল। সবকিছু জানার পর নিজের মাথা কেমন শূন্য শূন্য লাগছে বান্ধবীর। একটা সময় পর পুরনো ব্যথা জেগে উঠলে তার চোখ দিয়ে অশ্রুর বর্ষণ নামে। সারাটা রাত এভাবেই কাটে। মাথার উপর সূর্যটা ধরণীতেই নিজের দাপট দেখাতে ব্যস্ত। এতদিন সব ঠিক থাকলো, বিপত্তি বাধে আজকে। আজ রান্নার মহিলা আসেনি, সে নাকি অসুস্থ। আজ স্রোতকে রান্না করতে হবে। রান্না করতে গিয়ে স্রোত দেখলেও প্রয়োজনীয় অনেক দ্রব্যই নেই। তাকে দোকানে যেতে হবে। মেহেরাত ঘুমাচ্ছে বিধায় তাকে না ডেকে স্রোত তাদের ভবনের সামনের দোকানটায় চলে যায়। এর মধ্যে মেহেরাদের ঘুম থেকে লাফিয়ে উঠে হাঁপাতে থাকে। দেখে মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে। তার প্রচণ্ড পানির তেষ্টা পায়। সে অনবরত স্রোতকে ডাকতে থাকে, কিন্তু স্রোত তো বাহিরে। বিছানার পাশে টি টেবিলটা খানিকটা দূরে হয়। বিছানা থেকে নেমে পানির জগটা নিতে হয়। এক পর্যায়ে মেহেরাত নিজেই পানি নেওয়ার জন্য নামার চেষ্টা করে। ততক্ষণে স্রোত লিফটে উঠে গেছে। মেহেরাত ভাঙা পায়ে ভর দিতে গিয়ে মেঝেতে পড়ে যায়। স্রোত বলে চিৎকার করে ওঠে। স্রোত তখন সদর দরজা খুলছিল। মেহেরাদের চিৎকার শুনে সে দৌড়ে গিয়ে ঘর দেখে মেহেরাত মেঝেতে পড়ে আছে। পাশে পানির জগ ভাঙা। সে মেহেরাতকে ধরে বিছানায় শুইয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বারবার জিজ্ঞাসা করতে থাকে, আর সরি বলতে বলতে ফুপিয়ে ওঠে। সে বুঝতে পারেনি এত কম সময়ের মধ্যে মেহেরাদের ঘুম ভেঙে যাবে। অবাক করার বিষয় হলো, স্রোতের এতগুলো কথার বিপরীতে মেহেরাত শুধু কাট কাট গলায় বলল, আমি ঠিক আছি, যাও এখান থেকে। স্রোত আবারও কিছু বলতে নিলে সে চিৎকার করে বলে, আমি ঠিক আছি, যাও এখান থেকে। স্রোত প্রত্যুত্তরে কিছু না বলে চলে যায়। সে মেহেরাদের মনের অবস্থাটা বুঝতে পারে, তাই একা থাকতে দেয়। মেহেরাদের মাথায় শুধু ঘুরছে একটা বিষয়, সামান্য পানির জন্য তার স্রোতের উপর নির্ভর করতে হচ্ছে। পানিটাও সে নিজে খেতে পাচ্ছে না। স্রোতের কতটা পরিশ্রম হচ্ছে প্রতিদিন, বিষয়টা মেহেরাদের মনে দাগ কাটে। হীনমন্যতায় ভুগতে থাকে সে। বারবার মাথায় আসে তার জন্য স্রোতের ক্যারিয়ারে প্রভাব পড়েছে, তার জন্য স্রোতের এত বছরের সাধনা, পরিশ্রম, স্বপ্ন সব পূরণ হতে গিয়েও হলো না। মাঝপথে সব বিসর্জন দিয়েছে, সব হয়েছে তার জন্য, সব দোষ তার। অন্যদিকে কান্নার চোটে সারা রাত ঘুমায় নাই। সকালে সূর্যের আলো ফোটার পর চোখ লেগেছে। আজ ভার্সিটিও যায়নি, ইচ্ছে করেনি। আজ না হয় একা বাসায় বসে দুঃখ বিলাস করুক। ফোনের কর্কশ ধ্বনিতে আলোড়িত হচ্ছে ঘরের প্রতিটি কোণা।
সারা রাত কান্না করায় মাথা ধরে আছে, ঘুমে মগ্ন সে। কয়েকবার রিং বাজার পর সে ধরফরিয়ে উঠল। ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করে সালাম দিল সে। তখনই ওই পাশ থেকে জাহানারা বেগম অস্থির কণ্ঠে আতঙ্কিত হয়ে বললেন, মানবী, রায়হান অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে ভর্তি। তুমি তাড়াতাড়ি পপুলার হাসপাতালে চলে এসো। ঘুম উবে গেল, চেহারায় আধার নেমে এলো। ঘুমের কারণে নিষ্ক্রিয় মস্তিষ্ক আরও নিষ্ক্রিয় হয়ে গেল, মাথা যেন বুদ্ধিশূন্য হয়ে গেল। কোনো মতে বিছানা থেকে নামলো সে, আবারও মাথা ঘুরিয়ে পড়ে গেল। দেহ অসাড় হয়ে আসছে, কিন্তু তাকে যেতে হবে, মানুষটাকে দেখতে হবে। কালকে সব জানার পর থেকে ঘৃণা উবে গেছে, বরং নিজের খারাপ ব্যবহারে নিজে অনুতপ্ত। রায়হান অনেকবার তাকে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু সে শোনেনি, সবসময় এড়িয়ে গেছে। হাসপাতালের কেবিনে প্রবেশ করতে দেখলো রায়হান বেডে হেলান দিয়ে বসে বসে প্লেট থেকে আঙ্গুর খাচ্ছে, মাথায় ছোট একটা ব্যান্ডেজ। তাকে দেখে মনেই হচ্ছে না তার অ্যাক্সিডেন্ট হয়েছে। মান্ধবীকে দেখে জাহানারা বেগম এগিয়ে গেলেন, বললেন, জ্বরের ঘোরে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আর যা হওয়ার হলো, সামলাও তুমি। বলে বেরিয়ে গেলেন তিনি। মান্ধবী কিছু বলতে গিয়েও থেমে গেল, অবাকও হলো। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কেউ এত আয়েশ করে আঙ্গুর খেতে পারে? চোট তো দেখা যাচ্ছে না। রায়হান মান্ধবীকে দেখলে তার মধ্যে দিয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল, অধর প্রসারিত হলো। মেয়েটা বাসার কাপড়েই চলে এসেছে, পায়ে বাসার স্যান্ডেল, চুলগুলো ক্ল্যাচ কিপ দিয়ে আটকানো হলেও কয়েক দিক দিয়ে খুলে উঠছে, চোখগুলো ফোলা ফোলা। মেয়েটা কি কান্না করেছে? এত কিছু লক্ষ্য করেও সে আঙ্গুর খাওয়া থামালো না। আজ যেন পৃথিবীর সব আঙ্গুর সে শেষ করে ফেলবে, এত ভাল লাগছে তার আঙ্গুরগুলো। আয়েশি ভঙ্গিতে খেতেই আছে, আর মনে মনে ভাবছে মায়ের বুদ্ধি কাজে দিয়েছে। মান্ধবী ধীর পায়ে রায়হানের দিকে এগিয়ে গেল, শক্ত গলায় জিজ্ঞাসা করলো, এসব কিভাবে হলো? রায়হান মান্ধবীর দিকে না তাকিয়ে আঙ্গুর খেতে খেতে বলল, তোমাকে বলতে বাধ্য নই। আমাকে বলতে আপনি বাধ্য। কিরমিরিয়ে বলে মান্ধবী। রায়হান তাকালো এবার মান্ধবীর দিকে, ভ্রু কুচকে একটা আঙ্গুর টপ করে মুখে দিয়ে শোধালো, কেন? আমি কি তোমার বয়ফ্রেন্ড লাগি? তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও, তার খোঁজ খবর নাও। মান্ধবী করুণ চোখে তাকালো রায়হানের দিকে, নত মুখে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মেজে খুঁড়তে খুঁড়তে ধীরে ধীরে বলল, বয়ফ্রেন্ড নেই, ওটা আমার ডিপার্টমেন্ট সিনিয়র ছিল। আমি ওই দিন আপনাকে মিথ্যে বলেছিলাম। রায়হান চমৎকার হাসলো। এবার সে তার স্বাদের আঙ্গুরের প্লেটটা পাশে রেখে দিল। মান্ধবী তখনও নিচের দিকে তাকিয়ে আছে, তার চোখ ছলছল করছে, যে কোনো সময় কান্না করে দিবে। রায়হানের ঠোঁটে দুর্বোধ্য হাসি। সে কিছু না বলেই মান্ধবীর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা আক্রমণে মান্ধবী ধরফরিয়ে উঠল। সে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু সুঠামদেহী পুরুষের কাছ থেকে ছাড়াতে ব্যর্থ সে। রায়হান মান্ধবীর দিকে ঝুঁকে ঘোর লাগা গাঢ় কণ্ঠে বলতে শুরু করলো, মেয়ে, তোমার একটা ছোট্ট মিথ্যার জন্য আমি 5 দিন জ্বরে শয্যাশায়ী ছিলাম। এর শাস্তি তো তোমার পেতেই হবে। মান্ধবী আটকে উঠল, ছলছল চোখে তাকালো রায়হানের দিকে। রায়হানের দৃষ্টিতে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পেল, সেই চোখে প্রতীক্ষা, উন্মাদনা। মান্ধবী ঢোক গিলে বলল, এটা হসপিটাল, ছাড়ুন, যে কেউ চলে আসবে। রায়হান হাসলো দুর্বোধ্য হাসি, বলল, কেউ আসবে না, মা আসতে দিবে না কাউকে। মানে? অবাক হয়ে শোধালো মান্ধবী। মানে? আরেকটু ঝুঁকে কানের কাছে ফিসফিসিয়ে বলতে মান্ধবী শিওরে উঠল, তিরতির করে কাঁপতে লাগলো তার চিকন অধর যুগল। রায়হানের নজর এড়ালো না, সে মান্ধবীর কোমর জড়িয়ে আর একটু উঁচু করলো। মান্ধবী চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আজ যেন তার অবাক হওয়ার দিন। যে বিস্ময় আরও বেড়ে গেল যখন একজোড়া পুরুষালী ঠোঁট তার চিকন অর্ধযুগলে নিজের দাপট দেখাতে শুরু করলো। পৃথিবীতে সন্ধ্যা নেমে এসেছে বহুক্ষণ পূর্বেই, এখন চারিদিকে ঘটা করে অন্ধকার তার রাজত্ব দেখাচ্ছে। দুপুরের পরে মেহেরাত স্রোতের সাথে কথা বলেনি। দুপুরের খাবার খাওয়ার সময় স্রোত কথা বলতে চাইলেও মেহেরাত তাকে একা থাকতে দিতে বলেছে। স্রোতও আর তাকে ঘাটায়নি। তারপর থেকে দরজার বাইরে থেকে মেহেরাতের উপর নজর রেখেছে। ইদানিং প্রচুর গরম পড়েছে। সারাদিনের পরিশ্রমে স্রোত গোসল করার সময় পায়নি, ইচ্ছে করে যায়নি। যদি মেহেরাতের প্রয়োজন হয়, স্রোত রুম থেকে কাপড় নিয়ে চলে যায় পাশের রুমে। মেহেরাত ঘর অন্ধকার করে হুইল চেয়ারে বসে আছে। ডিম লাইটের আবছা আলোতে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মাথায় রক্ত চেপে যায় মেহেরাতের। সব মনে পড়তে থাকে, নিজেকে দোষারোপ করতে থাকে। এক পর্যায়ে ফুলদানিটা আয়নায় ছুঁড়ে মানে সে ঝনঝন শব্দ করে ভেঙে যায় আয়নাটা। স্রোত সবেমাত্রই গোসল করে বের হয়েছে। পাশের রুম থেকে গ্লাস ভাঙার শব্দ আর মেহেরাতের চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে নিজের রুমে যায়। আলো জ্বালিয়ে দেখতে পায় নিজের রুমের বিধ্বস্ত অবস্থা। সেসবে পাত্তা না দিয়ে সে মেহেরাতকে জড়িয়ে ধরে, শান্ত করার চেষ্টায় মেতে ওঠে।
মেহেরাদের মাথাটা চেপে ধরে নিজের সাথে, তবুও শান্ত হচ্ছে না। পাগলা সার খেপলে যেমনটা করে সেও এমনটা করছে। স্রোত বুঝতে পারলো সবটাই ডিপ্রেশন থেকে করছে। স্রোত তাড়াতাড়ি করে তাকে পাশের রুমে নিয়ে গিয়ে বিছানায় বসায়। মেহেরাত বারবার এক কথাই বলছে, স্রোত ছাড়া আমাকে সব শেষ করে দেবে, সব, নিজেকেও শেষ করে দেবে। আমার জন্য তোমার স্বপ্নে বিসর্জন দিতে হয়েছে। সামান্য সামান্য পানির জন্যও আমার তোমাকে প্রয়োজন হচ্ছে। আমি ভুল করেছি তোমাকে নিজের সাথে জড়িয়ে, জোর করে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তুমি চলে যাও স্রোত, তুমি চলে যাও। মেহেরাত শান্ত হন, কিচ্ছু হয়নি, শান্ত হন। আর কয়েকদিন, তারপর ঠিক আগের মতো হয়ে যাবেন। স্রোতের চোখ দিয়ে অনবরত পানি গড়াচ্ছে। কোনোভাবেই শান্ত করতে পারছে না সে। কি করবে বুঝে উঠতে পারল না। মস্তিষ্ক অকেজো হয়ে আছে। সে একটা সাংঘাতিক কাজ করে বসলো। একটু বেশি নির্লজ্জ হলো সে। মেহেরাতকে শান্ত করতে পুরুষালী ঠোরজোড়া দখল করে নিল। নিজের স্বামীকে শান্ত করতে এর থেকে অভিনব উপায় তার মাথায় আপাতত আর আসেনি। অনেকটা সময় পরে ছেড়ে দিল স্রোত। তার পদক্ষেপ সফল। মেহেরাদের মুখশ্রী নিজের হাতের আঁচলে নিয়ে বলল, কি হতো স্বপ্ন পূরণ করে, যেখানে আপনি না থাকলে আমার অস্তিত্বই বিলীন হয়ে যেত। মেহেরাত টকটকে লাল চোখে চেয়ে রইল স্রোতস্বিনীর দিকে, কিছু বলল না। স্রোত আবারও বলল, পরীক্ষা তো পরের বছরও দিতে পারবো মেহেরাত, কিন্তু আপনাকে হারালে কোথা থেকে ফিরিয়ে আনতাম। এবারও চুপ রইল মেহেরাত। স্রোত এবার চিৎকার করে উঠল, চুপ করে আছেন কেন, বলুন, কথা বলুন মেহেরাত। মেহেরাত এবার নতমুখী হয়ে বাচ্চাদের মতো করে বলল, আমি সরি, এতগুলো সরি, কিন্তু আমার মাথায় এই ভাবনাগুলো আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মাথায় রক্ত চেপে যায়। আমি তোমাকে ভালোবাসি স্রোত। প্রতিনিয়ত তোমার ক্লান্ত চেহারা আমি সহ্য করতে পারি না। এই মানুষটাই নাকি একটু আগে খেপে গেছিল, এখন বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নিজের দোষ স্বীকার করছে। স্রোত স্মিত হাসলো। মেহেরাতকে শুইয়ে দিল পাশে, বসে দুষ্টুমি করে বলল, ক্লান্ত চেহারায় বুঝি আমাকে দেখতে বিশ্রী লাগে, তাই সহ্য করতে পারেন না? আর একটা বিয়ে করবেন, সুন্দরী কাউকে। মেহেরাত রাগী চোখে তাকালো, যেন এখনই চোখ থেকে আগুন বেরোবে, ভস্ম করে দিবে স্রোতকে। স্রোত দৃষ্টি দেখে শব্দ করে হেসে ফেলল। মেহেরাতকে জড়িয়ে ধরে বলল, বিশ্রী হই, কালো হই, অন্ধ হই, যাই হই না কেন, একবার যখন আপনাকে মন দিয়ে ফেলেছি, এই স্রোতস্বিনীর হাত থেকে আপনার রেহাই নেই বলে দিলাম। আমার অতল গভীরেই ঠাঁই খুঁজতে হবে আপনার, আমার প্রবাহেই ভাসতে হবে আপনার। ভালোবাসি মেহেরাত। আমিও ভালোবাসি আমার সতোষিনীকে। মেহেরাত এক হাতে আগলে নিল নিজ স্রোতস্বিনীকে। সারা রাত এভাবে মেহেরাদের বুকে লেপ্টে রইল স্রোতস্বিনী। মেহেরাত এখন সম্পূর্ণ সুস্থ, আগের মতো চলাফেরা করতে পারে। তার বুকের বাম পাশ দিয়ে গুলি যাওয়ায় সাবধান থাকতে হয়। স্রোত মেহেরাদের মধ্যে এখন সুন্দর একটা বন্ধন সৃষ্টি হয়েছে। অন্যদিকে রায়হান বান্ধবী ওই 2 মাস চুটিয়ে প্রেম করেছে। 1 বছর আগে প্রস্ফুটিত না হওয়া প্রেম পুষ্প এখন পুরোদমে চারিদিকে নিজের সুবাস ছড়াচ্ছে। এখন পরিণয়ের অপেক্ষা। আজ বান্ধবীর বাসায় রায়হানের পরিবারের সবাই আসবে ওদের বিয়ে নিয়ে কথা বলার জন্যে। বলা বাহুল্য, এখন সবাই ওদের ব্যাপারে জেনে গেছে। কারো কোনো আপত্তি নেই, তবুও আনুষ্ঠানিকতা রক্ষা করতে আজ দেখতে আসা। স্রোত প্রথমে বড্ড অবাক হয়েছিল যে এই সম্পর্কে সে কিছুই জানত না। বোন 1 বছর এত কষ্ট পেয়েছে, অথচ বড় বোন হয়ে ছোট বোনের দিকে নজর রাখতে পারেনি, পাশেই থাকতে পারেনি। বোন রায়হানকে ভালোবাসে শুনে সে আর আপত্তি করেনি। সে এতদিনের ভালোবাসার মর্ম বুঝে গেছে। ভালোবাসার মানুষের জীবন কেমন লাগে এটা সে ওই কালো রাতেই হাড়ে হাড়ে বুঝেছে। সে চায় তার বোনের জীবনটা এমন ভালোবাসাময় হোক, সেখানে এত ভালো শাশুড়ি বলার অবকাশ রাখে না। সকাল থেকে পুরোদমে আয়োজন চলছে। মেহমানের আপ্যায়নের কোনো ত্রুটি রাখতে চান না সিরাজ সাহেব। আবার 2 মেয়ে একই পরিবারের বউ হবে, ব্যাপারটা যেমন আনন্দের তেমনি অনেক দায়িত্বেরও। আজকের দায়িত্ব তিনি পুরো স্রোতের উপর দিয়েছেন। মেহেরাত এইবার ঢাকায় এসে স্রোতের কাছে আবদার করে বসে বাবার সাথে সব ঠিক করে নিতে, যা হয়েছে ভুলে যেতে। স্রোত প্রথমে রাজি না হলেও মেহেরাদের জোরাজুরিতে আবদার পূরণ করতে বাধ্য হয়। সে বুঝেছে বাবা যতই বদমেজাজি হোক, মাকে ভালোবাসতেন কিন্তু প্রকাশ করতে পারেননি। সবাই ভালোবাসা প্রকাশ করতে পারে না। স্রোত গতকাল এই বাড়িতে চলে এসেছে, মেহেরাত ওই বাড়িতে। তার কি বায়না, সে বউ ছাড়া থাকতে পারবে না। পাত্রের বড় ভাই হিসেবে তাকে আজকে সবার সাথে আসতে হবে। না হয় কালই বউয়ের পেছন পেছন চলে আসতো। না আসলেও ঘন্টায় 2 বার করে কল করতে সে ভোলেনি। স্রোত সকালে ঘুম থেকে উঠে একবার কথা বলে আর রিসিভ করেনি। কাজের সময়ও এই মানুষটার পাগলামি তার ভালোই লাগে। মাঝে মাঝে ভাবে এই মানুষটা জীবনে এসে কত তাড়াতাড়ি সবকিছু পরিবর্তন করে দিল। ভাবতেই নিজেকে ভাগ্যবতী মনে হয় স্রোতের। জীবনে বিয়ে করবে না বলা মেয়েটাও এখন স্বামী বলতে অজ্ঞান।
কাজ শেষ করে সবাই সকালের খাবার খেতে বসেছে। স্রোতের মামা মামি বাবা বান্ধবী সবাই উপস্থিত। তখনই ফোনটা নিঃছন্দে বেজে ওঠে। মেহেরাত কল করেছে। সবার নজর যায় স্রোতের দিকে। বান্ধবী মুচকি হেসে বলল, তাড়াতাড়ি ফোন ধরো, না হয় এখনই বাসায় চলে আসবে। সবার সামনে এমন বলায় স্রোত লজ্জা পায়। উপস্থিত সবাই জানে মেহেরাত স্রোতকে চোখে হারায়। স্রোত বান্ধবীর দিকে চোখ গরম করে তাকালে বান্ধবী হেসে খাবারে মনোযোগ দেয়। স্রোত কল রিসিভ করে না, কি লজ্জাটাই না পেল সে। তখনই বান্ধবীর ফোন বেজে উঠল। সবার নজর যায় ওর দিকে। সবাই ভাবে রায়হান কল দিয়েছে, কিন্তু সবার ভাবনাকে ভুল প্রমাণ করে দেয় মেহেরাত। স্রোতকে না পেয়ে বান্ধবীকে কল দিয়েছে। বান্ধবী হেসে সবার সামনেই ফোন রিসিভ করে। সালাম বিনিময় শেষে মেহেরাত জিজ্ঞাসা করে, তোমার বোন কোথায়? এই তো আমার সামনে বসে খাচ্ছে। বোনের দিকে তাকিয়ে বলে বান্ধবী। সে খাচ্ছে, আর এদিকে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাকে চোখে হারিয়ে তাড়াতাড়ি ফোন দাও তোমার বউকে। মেহেরাদের বাচ্চাদের মতো কথা শুনে উচ্চস্বরে হেসে ফেলে বান্ধবী। সবার সামনেই স্রোতকে ফোনটা দিয়ে দুষ্টুমি করে বলে, নে নে কথা বল, তোকে চোখে হারিয়ে নাকি শ্বাস বন্ধ হয়ে গেছে। স্রোতের কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে থাকে। সবার সামনে কি লজ্জাটাই না পেতে হচ্ছে। সে ফোন নিয়ে উঠে চলে যায় রুমে। কপট রাগ দেখিয়ে বলে, 24 ঘন্টাও হয়নি এসেছি মেহেরাত, আপনি এখনই শুরু করে দিয়েছেন? মেহেরাত বাচ্চাদের মতো করে বলল, আমার ফুসফুস যদি তোমার অনুপস্থিতিতে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের ব্যাঘাত ঘটায়, তাহলে আমার কি দোষ? দেখো, তোমাকে শোনার পর থেকে কি সুন্দর শ্বাস নিতে পারছি। সব দোষ এই ব্যাটা বজ্জাত ফুসফুসের। স্রোত অবাক হলো না। সে এসব পাগলামিতে অভ্যস্ত। চমৎকার হাসলো সে। তখনই ফোনের অপর পাশ থেকে মেহেরাদের আর্তনাদ শোনা গেল। আটকে উঠে জিজ্ঞাসা করতে থাকলো, কি হয়েছে মেহেরাত? বুকে ব্যথা করছে। মেহেরাদের আর্তনাদ শুনতেই ভয় পেয়ে যায় স্রোত। সে আমি আসছি বলে ফোন কেটে দেয়। মামিকে সব বলে স্রোত চলে যায়। তড়িঘড়ি করে স্রোত বাসায় এসে পৌঁছায়। সে জানে বাসায় মেহেরাত শুধু একা। বনলতা বেগম রায়হানদের বাসায় চলে গেছেন। সারা রাস্তা স্রোত আতঙ্কে ছিল। বাসায় এসে দেখে পুরো বাসা অন্ধকার করা। বাহির থেকে আবছা আলো আসছে। সে মেহেরাতকে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ভয়রা আরো বেশি করে ঘিরে ফেলে। সে আস্তে আস্তে নিজের ঘরের দিকে যায়। ঘরে প্রবেশ করে দেখে ঘরটার দরজা জানলা সব বন্ধ করা। মেহেরাদের কোনো সারা শব্দ নেই। মেহেরাতকে ডাকতে নেবে তখনই কেউ হ্যাঁচকা টান দিলে স্রোত গিয়ে সুঠামদেহী পুরুষের বুকে ধাক্কা খায়। ওর মুখের উপর সেই পুরুষের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। এই স্পর্শ, এই নিঃশ্বাস, এই পারফিউমের ঘ্রাণ সব স্রোতে চেনা, খুবই চেনা, প্রিয়। সে অস্থির হয়ে বলে, মেহেরাত, মেহেরাত ঠিক আছেন আপনি? কোথায় ব্যথা হচ্ছে? স্রোতের কপালে পড়া চুলগুলোকে সরাতে সরাতে মেহেরাত বলল, ব্যথা হচ্ছিল, এখন তোমাকে পেয়ে ঠিক হয়ে গেছে। মানে আপনি মজা করছিলেন? শব্দ করে হেসে ফেলল মেহেরাত। স্রোত যা বুঝার বুঝে গেল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল মেহেরাতকে। রাগান্বিত স্বরে বলল, জানেন কতটা ভয় পেয়েছিলাম আমি? কলিজা শুকায় গিয়েছিল। একা বাসায় আপনি আছেন, কেউ সাহায্য করার নেই। ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সব সময় মজা ভালো লাগে না। যাচ্ছি আমি। স্রোত চলে যেতে নিলেই মেহেরাত আটকে ফেলল। কানে হাত দিয়ে বলল, সরি বউ, আর এমন করব না, কিন্তু তোমাকে অনেক মিস করছিলাম। আমার জন্য চিন্তা করলে তোমার চেহারা যেই অস্থিরতা ব্যাকুলতা দেখা যায়, আমার ভালো লাগে। সবসময় ফাজলামো আপনার। কপট রাগ দেখালো স্রোত। মেহেরাত বন্ধন আরেকটু দৃঢ় করে আদুরে স্বরে বলল, রাগ করে না বউ, আসো আদর করে দেই। অসভ্য পুরুষ মানুষ বলেই মেহেরাতকে জড়িয়ে ধরলো স্রোত। দুই পরিবার সামনাসামনি বসে আছে। রায়হানের বাবা মা রিহান, বনলতা বেগম এসেছেন। রায়হানের বাবা দেশের বাহিরে থাকেন। গত মাসেই দেশে ফিরেছেন। স্রোত মেহেরাত পাশেই দাঁড়ানো। সবাই আলোচনা করছে। বান্ধবীকে রায়হানের বরাবর বসানো হয়েছে। রায়হানের দৃষ্টি যেন সরছেই না। বেহায়ার মতো তাকিয়ে আছে বান্ধবীর দিকে। ব্যাপারটা মেহেরাত স্রোত দুজনেই খেয়াল করলো। মেহেরাত রায়হানের দিকে ঝুঁকে কানে ফিসফিসিয়ে বলল, ভাই দেখার আরো অনেক সময় পাবি, সারা জীবন পড়ে আছে দেখার জন্য। এখন নিজেকে সামলা, পরিবারের সবাই মানে। মেহেরাদের কথা শুনে রায়হান থতমত খেয়ে চোখ নামিয়ে ফেলে। স্রোত ঠোঁট টিপে হাসছে। মেহেরাতকে আস্তে আস্তে বলল, আপনার ভাই হিসেবে এমন করা স্বাভাবিক। মেহেরাত কটমট করে তাকালো স্রোতের দিকে। আলোচনার এক পর্যায়ে স্রোতের বাবা বললেন, বান্ধবী তো এখনো ছোট, লেখাপড়া শেষ করে না হয় বিয়ে হোক। রায়হান বিস্ময় নিয়ে তাকালো তার হবু শ্বশুরের দিকে। কেউ কিছু বলার আগে সে তড়িঘড়ি করে বলল, না না, আমি এত বছর অপেক্ষা করতে পারবো না। পারলে বিয়েটা আজকে হবে। আমি আমার বউ সাথে করে নিয়ে যাব। উপস্থিত সবাই হা করে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়হানের বাবা চোখ গরম করে তাকিয়ে আছে ছেলের দিকে। ছেলে তার থেকেও কয়েক কাঠি উপরে। নিজে তো শ্বশুরকে বুলিয়ে বালিয়ে বিয়েতে রাজি করিয়েছেন,
আর তার ছেলে কিনা সবার সামনে এমন ঠোটকাটা কথা বলে ফেললো। জাহানারা বেগম, বনলতা বেগম হাসছেন। জাহানারা বেগম স্বামীকে ফিসফিস করে বললেন, দেখলে, বাপের জেরক্স কপি। বান্ধবীর লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রায়হানকে ইতিমধ্যে বেহায়া পুরুষ মানুষ নামে আখ্যায়িত করে ফেললো। স্রোত মেহেরাতকে বলল, আপনার বাড়ির সব পুরুষ মানুষই কি এমন ঠোঁটকাটা? তা তো জানি না, তবে শুনেছি বাবা পুরো 2 মাস নানা ভাইয়ের পেছনে ঘুরে মাকে বিয়ে করার জন্য রাজি করেছিল। চাচুও এমনই করেছে। আমার ভবিষ্যৎ ছেলেটাও এমন করে বাপ দাদার ঐতিহ্য বজায় রাখবে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল মেহেরাত। স্রোত বিস্ময় নিয়ে চেয়ে আছে। সে তো মজা করে বলেছিল, কিন্তু এটা সত্যি। রায়হানের বাবা পরিবেশ পরিবর্তন করলেন। তিনি সিরাজ সাহেবকে বললেন, বান্ধবী আমাদের বাড়ি থেকে পড়ালেখা করবে, স্রোত যেমন করছে। আপনি চিন্তা করবেন না, এটা কয়েকদিনের মধ্যেই হয়ে গেলে ভালো হয়। আমাকে আবার সামনের উইকে ফিরে যেতে হবে। জাহানারা বেগম প্রস্তাব রাখলেন, ভাইজান, বিয়েটা আজই হয়ে যাক। কাজী সাহেবকে ডেকে এনে বিয়ে পড়িয়ে দিলেই হবে। সন্ধ্যার দিকে বিয়েটা হোক, কোনো কিছু প্রয়োজন নেই, শুধু মানবী বউ সাজুক, তাহলেই হবে। উপস্থিত সবাই এমন প্রস্তাবে অবাক হয়েছে তা সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। রায়হান মনে মনে মাকে কয়েকশো বার আই লাভ ইউ বলে ফেলেছে। বান্ধবীর অবস্থা শোচনীয়। সিরাজ সাহেব চিন্তিতভাবে বললেন, স্রোতের বিয়ে তো ঘরোয়াভাবে হলো, এখন বান্ধবীর বিয়েও। আমার শখ ছিল ধুমধাম করে মেয়েদের বিয়ে দেব। বনলতা বেগম তখন মুখ খুললেন, ব্যাপার না ভাইজান, ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে না হয় 2 বোনকে আমরা পরে নিয়ে যাব। এখন আপনি রাজি হয়ে যান, বিয়েটা আজকেই হোক। মায়ের কথা শুনে মেহেরাত স্রোতকে খুশি হয়ে ফিসফিসিয়ে বলে, আর একবার বিয়ে করব? তো তুমি বুঝতে পারছো না? আর একবার বিয়ে, আর একবার বাসর। আহ! স্রোত কটমট করে তাকালো মেহেরাদের দিকে। মেহেরাত স্রোতের দৃষ্টিকে ভয় পেয়ে চোখ পিটপিট করে বলল, না মানে, আমার জন্য তো প্রতিদিনই বাসর। মেহেরাদের কথা শুনে স্রোত পাশ ফিরে হেসে ফেলল। অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিয়েটা আজ সন্ধ্যায় হবে। বিয়ের পর বান্ধবী এখানেই থাকবে। প্রথম বর্ষের ফাইনাল শেষে বড় করে অনুষ্ঠান হবে। বান্ধবী বউ সাজে বসে আছে বিছানায়। তার বিচ্ছু বাহিনী তাকে ঘিরে রেখেছে। তাদের আফসোসের শেষ নেই। এই তো বিকাল 3টায় বান্ধবী গ্রুপ কলে জয়েন হয়ে জানায় সন্ধ্যায় আমার বিয়ে। সবাই ভেবেছিল বান্ধবী প্র্যাঙ্ক করছে, তারা বিশ্বাসই করছিল না। পরে বান্ধবী মামির সাথে ওদের কথা বলিয়েছে, বাসার পরিবেশ দেখিয়েছে, তখন তারা বিশ্বাস করেছে। মজার ব্যাপার হলো তখন দুজনাই ঘুমাচ্ছিল। একজন টিউশনি পড়াচ্ছিল, আরেকজন মায়ের সাথে শপিংয়ে গিয়েছিল, আরেকজন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে। অগত্যা সব ছেড়ে ছুড়ে কোনো মতে রেডি হয়ে সবাই বান্ধবীর বাসায় এসেছে। এক একজনের মুখশ্রীতে রাগ আর বিরক্তিতে চেয়ে আছে। নাহিদা তো বিরক্তিতে গিজগিজ করতে করতে বলল, কিরে, তোদের বাড়ির সবাই কি হঠাৎ বিয়ের লগ্নে জন্মাচ্ছিস? শ্রোতাপুর বিয়ের তো তাও 2 দিন সময় পেয়েছিলাম। তানজিত আরো বিরক্ত। সে বলে উঠল, হ্যাঁ রে, কত শখ ছিল সবাই মিলে ডান্স পারফর্ম করব, সব আশায় জল ঢেলে দিলি। তিথি তৎক্ষণাৎ বলল, ভাই, কোনো মতে ঘুম কাটিয়ে উঠেছি, মেকআপটাও করতে পারিনি ভালো করে। মহিমা তিথির সাথে তাল মেলাল, আমিও মেকআপ করতে পারিনি। আমার ফ্রেন্ড সার্কেলের প্রথম কারো বিয়ে, কই একটু ব্যাচেলর পার্টি হবে, মেহেন্দি হবে, গায়ে হলুদ হবে, কিছুই হয়নি। টিউশনিও অর্ধেক পড়িয়ে চলে এসেছিল। তামান্না বলল, আমি যে শপিং না করে আম্মুকে শপিং মলে ফেলে দিয়ে বাসায় চলে আসছি, তার বেলায়। তানজি আবার সেন্টি খেয়ে বলল, বফের সাথে একটু বেরিয়েছিলাম, বফকে রেখে চলে এসেছি। সবার অভিযোগ শুনে বান্ধবী অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি যে ব্রাইড, আমার যে বিয়ে, আমার কোনো ইচ্ছা নেই, তাই না? নাহিদা তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, তোর ইচ্ছে থাকার কথা না, জুটিয়েছিস তো একটা বেহায়া ঠোঁটকাটা পুরুষ, যে দেখতে এসেই বিয়ে করতে চায়। সবাই উচ্চস্বরে হেসে ফেলল। বান্ধবী অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। সত্যিই তো সব দোষ ওই মানুষটার। সব শখে এক বালতি না, এক মহাসমুদ্র পরিমাণ পানি ঢেলে দিয়েছে। তখনই জাহানারা বেগম, বনলতা বেগম স্রোত রুমে প্রবেশ করলো। আমাদের বৌমাকে তো খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তখন স্রোত বলে উঠল, ও, আমাকে বলছিস সুন্দর লাগছে না? আমি তো পুরনো হয়ে গেছি। সবাই হেসে ফেলল। জাহানারা বেগম আদুরে স্বরে বললেন, আমাদের বড় বৌমা তো সবসময় সুন্দর, এর জন্যেই তো দেখা মাত্রই নিয়ে গেছি আমাদের বাসায়, অপেক্ষা করিনি। বনলতা বেগম তাল মেলালেন তাতে, আরো বললেন, লাল শাড়িতে আমার মেয়েকে একদম পুতুল বউয়ের মতো লাগছে। ইচ্ছে করছে আমার মেয়ের আরেকবার বিয়ে দিয়ে দেই।
স্রোত হেসে ফেলল। রায়হান বান্ধবী একসাথে বসা, কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। এক পর্যায়ে বিয়ের সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। 1 বছরের ঘৃণা, অপেক্ষা, ভালোবাসা, প্রণয় থেকে পরিণয় রূপ নিল। রায়হান ফিসফিসিয়ে বলল, অ্যাট লাস্ট তুমি আমার। মধ্যরাত। আকাশে আজ চাঁদ তার আধিপত্য খুব ভালোভাবেই বিস্তার করেছে। যতদূর চোখ যায় সব চাঁদের আলো স্পষ্ট ও পরিষ্কার। চাঁদও হয়তো আজকে একটু বেশি খুশি, তাই হয়তো নিজের সর্বোচ্চ চেষ্টা করে নিজের সর্বোচ্চটা আলোটাই দিচ্ছে। বান্ধবী বিছানায় বসে আছে। আজ নাকি বাসর, কিন্তু ফুল নেই। তবে সেটা কেউ খেয়াল করছে না। সে অপেক্ষা করছে সেই মানুষটার, যাকে দেখে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রেমে ধপাস করে পড়েছিল। তারপর প্রত্যাখ্যান, তারপর ঘৃণা, তারপর ভালোবাসা, তারপর পরিণয়। অপেক্ষা তার প্রেমিক পুরুষের। রায়হান আসলো, বসলো বান্ধবীর পাশে। বান্ধবীর ডান গালে আলতো করে স্পর্শ করলো। বান্ধবী শিউরে উঠল যেন। রায়হান বলল, এই জায়গাটা একদিন মেরেছিলাম, তার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব। আজকে এখানে অনেকগুলো আদর দিয়ে দেব। বান্ধবী স্মিত হেসে রায়হানের হাতটা নিজের হাতে নিয়ে কাটা দাগটা ইশারা করলো। রায়হান মাথা চুলকাতে চুলকাতে হাসলো, বলল, তুমি যেমন এই থাপ্পড়টা কখনো বলতে পারবে না, তেমন আমার অপরাধ বোধ যাতে আমি কোনোদিন আমাকে না ছাড়ে, তাই এটা করা। এটা দেখলেই আমার মনে পড়বে আমি একদিন তোমার সাথে খুবই খারাপ আচরণ করেছিলাম, তাও সেদিন, যেদিন তুমি আমাকে প্রথম ভালোবাসি বলেছিলে। বান্ধবী রায়হানকে জড়িয়ে ধরে বলল, আমরা এগুলো ভুলে যাই, সবটাই পরিস্থিতির চাপে। রায়হানও দৃঢ় বন্ধনে আটকে ফেলল প্রেয়সীকে। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার প্রথম ভালোবাসা। বান্ধবী বলে উঠল, আমার প্রথম প্রেম। তারপর তৃষ্ণার্ত একজোড়া প্রেমিক প্রেমিকার অধীর অপেক্ষা শেষে সমীকরণ মিলে গেল। সমীকরণ সিদ্ধ হলো। স্রোত ছাদে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে চাঁদের হাসি দেখছে। একটু পর পর ঠান্ডা বাতাস তার শরীরে হিম করে দিচ্ছে। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে। ভাবছে আজ তার ছোট বোনটারও বিয়ে হয়ে গেল। দুইজনেরই এক বাসায় থাকার ইচ্ছে সারা জীবনই ছিল। এখন এক প্রাসাদে না থাকলেও পাশাপাশি 2 প্রাসাদে 2 বোন রানী হয়ে প্রবেশ করেছে। সে নিশ্চিত বোনকে দুঃখ স্পর্শ করবে না। শ্বশুরবাড়ির মানুষকে এত মাসে সে খুব ভালো করেই চিনে ফেলেছে। ভাবনার মাঝে একজোড়া ঠান্ডা হাত আঁচল ভেদ করে তার উদরে নিজের আয়ত্তে নিয়ে নিল। স্রোত প্রতিক্রিয়া দেখালো না, শুধু হাসলো। সে এই স্পর্শ চিনে। তার শরীরের প্রতিটা রন্ধ্র এই মানুষটার স্পর্শ চিনে। স্রোত চায় এই মানুষটা সবসময় তার জন্য এমন পাগলামি করুক, তাকে এমন ভালোবাসুক। সবকিছুর বিনিময়ে এই মানুষটাকে তার চায়। স্রোতের কাঁধে নাক ঘষতে ঘষতে মেহেরাত বলল, আজকে লাল শাড়িতে আমার বউকে অনেক সুন্দর লাগছিল। ইচ্ছা করেছিল আজকে আরেকটা বার বিয়ে করে ফেলি। আর কি ইচ্ছে করছিল? অনেক কিছুই, কিন্তু বউ শুনলে রাগ করবে। দুষ্টুমি স্বরে বলল, স্রোত এই কথা শুনে চমৎকার হাসলো। দৃষ্টি তার আকাশে, পিঠ মেহেরাদের বুকে হেলান দেওয়া। স্রোত জিজ্ঞাসা করলো। স্রোত হেসে বলল, মেহেরাত, একটা আবদার করি। কিন্তু বউ শুনলে রাগ করবে। স্রোত বলল, আমাকে সব সময় এমন ভালোবাসবেন, সব সময় এমন পাগলামি করবেন। আমৃত্যু। সব সময় এমন পাগলামি করবেন। আর আমি আমার সতোষিনীতে আসক্ত। তারপর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। সময় চুপ, প্রকৃতি চুপ, তারা চুপ। এই যুগল যেন এই পরিবেশটা অনুভব করতে ব্যস্ত। মেহেরাত নীরবতা ভেঙে ডাকলো স্রোতকে। সতোষিনী, আমি কি আমার কথা রাখতে সফল হয়েছি? আমি কি আমার কথা রাখতে সফল হয়েছি? প্রশ্ন শুনে চমৎকার হাসলো স্রোত। বলল, আপনি সফল, আর আপনার এই সফলতাই আমি কৃতজ্ঞ। মেহেরাত বন্ধন দৃঢ় করলো, বলতে শুরু করলো। উত্তরের অপেক্ষায় মেহেরাত স্রোতের দিকে চেয়ে আছে। স্রোত পেছনে ঘুরে মেহেরাতের দৃষ্টিতে দৃষ্টি মেলায়। চমৎকার হেসে আরেকটু এগিয়ে গিয়ে সব দূরত্ব ঘুচিয়ে দিল। মেহেরাদের পায়ে ভর দিয়ে তার গলা জড়িয়ে ধরলে মেহেরাদও নিজ স্রোতর্ষিনীকে আগলে নেয়। স্রোত মেহেরাদের কানে ফিসফিসিয়ে বলে, ভালোবেসে ফেলেছি তো অনেকদিন আগে, অনেক বেশি। সাথ না দিলে যে আমারই মরণ।